আচ্ছা, প্রথমে আপনি আপনার নামটা একটু বলেন। আমার নাম মনীষা। পুরো নামটা কি মনীষা? জি না, মুনিয়া পারভিন মনীষা। আচ্ছা, মুনিয়া একটা নাম, মনীষা একটা নাম, পারভিন একটা নাম। নিকনেমটা মনীষা, মনীষা নামই সবাই চেনে, কিন্তু আপনি তিনটা নাম নিয়ে নিয়েছেন। বাসায় মুন বলে ডাকে। বাসায় আবার মুন বলেও ডাকে? মনীষা, মুনিয়া, মুন। ফ্রেন্ডরা মন্টি বলে ডাকে। ফ্রেন্ডরা মন্টি বলে ডাকে, তারপরে মর কিছু বাদ যায়নি। ওকে, মনীষা, মুনিয়া, মুন, মন্টি, পারভিন, মোট 5টা নাম ওর, কিন্তু আমরা ওকে এখানে মনীষা বলি ডাকি, সেটাই বরং বেটার হবে। বাই দ্য ওয়ে, মনীষা, হ্যালো ইট 920 নিশ্চয়ই শোনা হয়? জি। ওকে, হ্যালো ইট 920 বেসিক কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে আপনার কিছু পরিচয় আমরা প্রথমে একটু রিভিল করতে চাই। লাইক আপনার এজ বর্তমানে কত? জুন মাসের 6 তারিখে 25 হবে। 25 বছর বয়স আপনার। কোথায় থাকছেন ঢাকাতে? খিলগাঁও। খিলগাঁওয়ে। জন্ম জেলা কোনটা, যে জেলায় জন্মগ্রহণ করেছেন? ঈশ্বরদী, পাবনা জেলা। ঈশ্বরদী, ওখানে কি বড় একটা রেল জংশন আছে, রাইট? হ্যাঁ। ওকে, আমার যাওয়া হয়নি কখনো। থাকা হয় না আমাদের ওখানে, ওটা আমাদের দাদু বাড়ি আর কি। দাদু বাড়ি, ওখানে আপনার জন্ম হয়েছিল? ওকে ফাইন। ঢাকাতে আছে ও, এবং ওর বয়স 25 বছর হতে যাচ্ছে। মনীষা হচ্ছে নাম, তার জীবনের গল্প আজকে এখানে প্রচার হচ্ছে। এখানে একটু নোটিশ করে রাখতে চাই, মনীষার জীবনের গল্প বলার পরে হয়তো মনীষাকে অনেকেই চিনবেন। বেশ কিছুদিন আগে জানুয়ারিতে ওর জীবনে একটা ঘটনা ঘটে গেছে, যেটা নিয়ে বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় সাম সর্ট অফ লিড নিউজ হয়েছিল, ইন এ ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে। কিন্তু হ্যালো ইট 920 ইজ ওয়ান কাইন্ড অফ কমপ্লিট লাইফ স্টোরি। সো সেই জায়গাটি থেকে মনীষাকে আজকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আর যে ঘটনাটি ওর জীবনে ঘটেছে সেটাও এই জীবনের গল্পেরই একটা পার্ট, সেটা হয়তোবা আমরা কোন একটা সময় রিভিল করব। প্রথমে একটু সাসপেন্স থাকলো, লেটস বিগিন দ্য স্টোরি। জি, আপনি শুরু করুন। আমি ছোট থেকে বড় হয়েছি বান্দরবনে। আমি ছোটবেলা থেকে নানুর বাসায় থাকতাম, আমার নানা ওসি ছিল আর কি। আচ্ছা। তো আব্বু আম্মু ঈশ্বরদীতেই থাকতো। আব্বু আম্মুর সম্পর্কটা আমার জন্ম বুঝার পর থেকে আমি দেখছি ভালো যায় না। যদি 3 মাস ভালো যেত, 3 মাস খারাপ যেত। তো এই জন্য জন্মের পর থেকে আমি নানুর বাসায় থাকছি। প্লাস নানু কখনো আব্বু আম্মুর কাছে যাইতে দেয় নাই। বাসায় কোনো ছোট বাচ্চা ছিল না। তো আমার নানা। আপনি প্রথম সন্তান? আচ্ছা, কয় ভাই বোন আপনারা? 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই, ওকে। আমি বড়, ভাইটা ছোট আমার পরে, তারপরে বোন। আমি ছোটবেলা থেকে বড় হয়েছি বান্দরবনে, ওখানেই ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছি। মানে আমার লাইফের সবচেয়ে ভালো সময়গুলাই বান্দরবনে কাটছে। এখন পর্যন্ত মানে আমি স্বপ্নেই দেখি, প্রায় দেখা যায় আমি স্বপ্ন দেখি বান্দরবনে সেই পাহাড়, নদীর পাড়ে বসে আছি, পাহাড়ে ঘুরতেছি। প্রাইমারিটা ওখানেই কাটছে আর কি আমার। ওখানে যখন আমি ছিলাম ম্যাক্সিমাম সময় দেখা যেত ওখানকার চিটাঙ্গা ভাষায় কথা বলতো, তার নাহলে চাকমা ভাষায়। এখন অবশ্য ভুলে গেছি, এখন অতটা মনে নাই। তো ওখানে ক্লাস 5 পর্যন্ত ছিলাম। তো আব্বু আম্মুর সাথে ক্লাস 5 পর্যন্ত আমার মনে পড়ে 3 বার দেখা হয়েছে, 1 থেকে 5 পর্যন্ত আর কি। আব্বু আসতো দেখতে, মানে তার মন মেজাজ যদি ভালো থাকে দেখতে আসতো। আর আব্বু আম্মুর সম্পর্কটা খারাপ ছিল। আমার আব্বু একটু উড়নচণ্ডী টাইপসের ছিল, যে কিছু মানুষ থাকে না নিজের মতো নিজের লাইফটা লিভ করতে চায়, যে আমার যা ইচ্ছা আমি তাই করব, সংসার টংসারের উপর কোনো ই নাই। মানে আব্বু এমন ছিল না যে নেশাখোর বা অন্য মেয়ের প্রতি লিপ্সা, এরকম ছিল না। আর তার দেখা যেত উপার্জনের টাকা সেই ঘুরে ঘুরে শেষ করতো। আম্মুর সাথে প্রবলেম ছিল এটা নিয়ে। তারপরে 6-এ উঠবো আর কি, তখন আমি বান্দরবনে পড়াশোনা করছি হচ্ছে বালাঘাটাতে, বালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো 6-এ উঠবো তখন আমার নানার পোস্টিং হয়, আমার নানার তখন পোস্টিং হয় কুমিল্লাতে। তো আমরা কুমিল্লা চলে আসবো, এই সময় হঠাৎ করে আমার আব্বুর মনে হয় যে তার মেয়ে কেন নানি বাড়ি থাকবে, তার মেয়ে তার কাছে থাকবে। তো এক প্রকার জোর করে আমাকে নিয়ে গেল, নিয়ে যায় আব্বু 6-এ ঈশ্বরদীতে, ওখানে ঈশ্বরদী গার্লসে আমাকে ভর্তি করে দিল, মানিকনগর গার্লসে। আমি আবার তখন অসুস্থ হয়ে যাই, আমার আবার হার্টের প্রবলেম দেখা দেয়। মানে আমার প্রবলেমটা দেখা দেওয়ার কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে আমার নানুর কাছে মামাদের কাছে ছিলাম, একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়। প্লাস আব্বুরও এই অসুখটা ছিল, দুইটা মিলাই মানে আমি অনেক অসুস্থ হয়ে যাই। তারপরে ডাক্তারের কথা অনুযায়ী আবার ডাক্তার যখন বলে যে ওকে তাহলে ও নানির কাছে দিয়ে আসেন তাহলে ও সুস্থ হবে, আবার আমার নানির কাছে দিল। তো আমার স্কুলটা চেঞ্জ করা হয় না, আমি ওই মানিকনগরই ওখানেই ভর্তি থাকি। জাস্ট কুমিল্লা যায়, আমি ওই ওখানে পুলিশ লাইন স্কুলে ক্লাস করতাম আর এখানে এসে পরীক্ষা দিতাম। মানে ম্যাক্সিমাম সময় আমি অসুস্থ থাকতাম। এমনকি আমার স্কুলে সবসময় বলা থাকতো যে আমার শরীর খারাপ থাকলেই আমাকে যেন বাসায় পাঠিয়ে দেওয়া হয়, এবং টিচাররা পর্যন্ত আমার অনেক টেক কেয়ার করতো। তো আমার শরীরের অবস্থা মানে কন্ডিশনটা এমন হয়েছিল যে আমি যখন তখন সেন্সলেস হয়ে যেতাম। সেন্সলেস হয়ে গেলে সেন্স সহজে ফিরতো না। আর আমার হার্ট প্রচুর উইক ছিল। দেখা যাচ্ছে টিচার ক্লাসে অন্য স্টুডেন্টরা মারতেছে, তো যারা পড়া পড়তাম টিচার তাদের মারতেছে, আমি মারা দেখে আমি অসুস্থ হয়ে যেতাম। বা মারতেছে, মারার সময় স্যার আমাকে জিজ্ঞেস করলো এই উপপাদ্য এটা প্রমাণ বলো, বা এই সম্পদ এটা এটা কি যাও বোর্ডে যে বুঝাও,
আমি আর তখন পারতাম না, আমি তখন ভেকা চাই কাজ দিতাম। ওই যে মাঠ দেখছি, মাঠ দেখলে আমার আর নার্ভাস হয়ে যেত। হ্যাঁ, আমি আর কিচ্ছু বলতে পারতাম না। স্যার আমার দিক তাকাতে, তুমি মাত্র লেখছো, তুমি কেন বলতে পারতেছো না? তুমি তার মানে দেখা লাগছো? আমি না স্যার, আমি তো দেখে লেখি না। তুমি দেখে লাগো, তুমি এখন বলতে পারতেছো না কেন? কেন বলতে পারতেন নিজের? আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ে যাচ্ছে, আমি বলতে পারতেছি না। কিন্তু আমি সত্যি আমি না দেখিয়ে লিখছি, কিন্তু আমি পড়াটা পারি এবং আমি শিখেও আসছি, কিন্তু আমি বলতে পারতেছি না। তো এভাবে ক্লাস 8 পর্যন্ত দেয়। ক্লাস 8 পর্যন্ত খুবই অসুস্থ থাকি, এরকম হসপিটালে ভর্তি, অক্সিজেন দিয়ে রাখা লাগে। এর ভিতরে আবার রিমোটেড ফিভার হয় আমার, মানে একটার পর একটা আমার লাগে আছে। হ্যাঁ, এটা লেগে থাকার কারণ হচ্ছে ওই যে আমার নানুর কাছ থেকে আমার নিয়ে আসছে, আমার যে একটা মানে মেন্টালি একটা প্রেশার পড়ে গেছে যে আমাকে কেন নিয়ে গেল জোর করে। আর আমি আমার দাদু বাড়ি থাকবো না, ছোটবেলা থেকে থাকছি আমি ওখানে। দাদু বাড়ি মফস্বল এলাকা ছিল, আমি ওখানে যাই নিজেকে মানায় নিতে পারতাম না। ড্রেস আপ, চলাফেরা, এভরিথিং, সবকিছুতেই দেখা যেত আমাকে নিয়ে অনেকে অনেক রকম কমেন্টস করতো, আমি কেন এরকম ড্রেস পরি, কেন এমন চলি, এরকম হতো। দাদুর বাসাতে এরকম কোনো সমস্যা ছিল না, দাদুর বাসাতে সবাই অনেক ভালো, মফস্বল এলাকা যেটা হয়ে থাকে আর কি। তো ক্লাস 8 পর্যন্ত এইভাবে চলে। ক্লাস 9 উঠি, ওঠার পরে অতটা অসুস্থ হইতাম না আর কি। তখন পড়াশোনারও প্রেশার বেশি, সায়েন্স নিলাম, ফাঁকিবাজিও তখন আবার অনেক বেশি হয়ে গেছে। দেখা যেত কি সায়েন্সের ক্লাস আলাদা, আমরা 4টা পিরিয়ড করে, আর্টস কমার্স একসাথে সবাই মিলে 4টা পিরিয়ড করে তারপর সায়েন্সের ক্লাসে চলে যেতাম। এরপরে আমার মধ্যে যদি ইসলাম শিক্ষা ক্লাস করতে এই রুমে এই ক্লাসে আসা লাগতো, আমি আসতাম না। আমি করতাম কি, ক্লাসে বসে বসে ওই আমাদের ওই সায়েন্সের ক্লাসে বসে বসে আমি ঘুমাইতাম। এন্ড ক্লাসের রুমের ভিতরে একটা ওয়াশরুম ছিল, তো ওইটা ইউজ করতো না কেউ। আমি সুন্দর করে ওইটার ভিতরে বাসা থেকে পেপার টেপার নিয়ে যাই, সুন্দর করে ভিজতাম, খুব সুন্দর করে পেপার টেপার দিয়ে বালিশ বানায়। ওই ফিজিক্স কেমিস্ট্রি ক্লাসে দেখা যেত অনেক সময় পড়া শিখি নাই, ফাঁকিবাজি করতাম, তো প্রচুর পড়া শিখি নাই, বা দূর ক্লাস করবো না, প্রচুর ঘুম আসতেছে, বা রাত্রে জায়গা জায়গায় প্র্যাকটিক্যাল করছে টরছে, আঁকছে টাকছে, ঘুমাইতে পারি নাই, এখন ঘুমাবো। আমি সুন্দর করে আমার ব্যাগ ট্যাগ নিয়ে দিয়ে আমি ওয়াশরুমের ভিতরে ঢুকতাম, ঢুকে সুন্দর করে আরামে শুয়ে থাকতাম। তো এইরকমই আর কি, এরকম ছোটখাটো অনেক দুষ্টুমি করতাম। টিচাররা অনেক আদর করতো। আদর করার কারণ ছিল কি, মানে আমি দুষ্টুমি করলেও মানে খুব টিচারদের সাথে খুব সহজেই মিশে যেতে পারতাম আর কি। আর মিথ্যা বলা এরকম ছিল না, মানে যা বলতাম টিচারদের সামনে সরাসরি সত্য কথাই বলে ফেলতাম, বা মুখে যেটা আসতো বলে ফেলতাম। খুব হাসি খুশি স্বভাবের ছিলাম আর কি, আর খুব চঞ্চল ছিলাম, খুবই চঞ্চল। আমি সাথী, আমরা দুজন সবচেয়ে বেশি দুষ্টুমি করতাম। এই মেয়েদের পিছনে পোস্টার লাগানো, এটা ওইটা লেখা, তারপর চুইংগাম লাগাই দেওয়া, ওর টিফিন চুরি করা, টিফিন চুরি করে খাওয়া, কে ওয়াশরুমে যাচ্ছে খেয়াল রাখা, দেখি ওয়াশরুমে গেছে, আস্তে করে টিফিনটা বের করে টিফিন চুরি করে খাওয়া। তো জিজ্ঞেস করতে কে খাইছে কে খাইছে। এক সময় একটা টাইম মানে হয়ে গেছে আমরা দুইজন, যে কারো টিফিন হলে এরকম করে তাকাই দেখতো যে এই দুইটাই নিশ্চয়ই করছে। আমরা আবার করতাম কি, আমি বিশেষ করে কমই সাথী, ও হচ্ছে পাউডার নিয়ে যেত মুখে দেওয়া, ট্যালকম পাউডার। টিফিন পিরিয়ডে করতে কি, এই পড়া রিভাইজ দিয়ে রিভিশন দিয়ে ও করতে কি, মুখ টুক ধুয়ে আসে, মুখে পাউডার মাখতো। তা বলতো তুইও একটু মাখ মাখ। আমি কি না, আম্মু বাসায় গেলে আম্মু তো আবার বলবে কি তুই মুখে পাউডার মাখছিস, স্কুলে যায় পাউডার মাখাও কি খরচ পরে, আম্মু বোকা দেবে মাখ মাখ কিনছে। আবার আমরা যাওয়ার সময় কত ঘামছি দেখেন না। পাউডার মাখার মানেটা কি, মানে মাখলে কি হয়? পাউডার মাখার মানে হচ্ছে মুখ অনেক তেল তেল হয়ে গেছে, অনেক ঘামে আছি, একটু পরে স্কুল ছুটি দেবে, মানে মাঝে টাঝে বাইরে স্কুল থেকে বের হবো আর কি, মানে একটু ভালো লাগবে দেখতে, ফ্রেশ লাগবে। ওকে, এর ভিতর আমার মাথায় বুদ্ধি আসলো, আচ্ছা পাউডার মাখা কি চকের গুঁড়াও তো পাউডারের মতো লাগে। পরে আমি ব্ল্যাকবোর্ডে চক ঘষতাম বা টেবিলের পর চক ঘষতাম, ঘষে ওটাতে পাউডার বানাতাম। মারায় আমি ক্লাসে সবাই বলতাম একটু পাউডার মাখ, পাউডার মাখ। বলতো পাউডারের গন্ধ নাই কেন? আমি কারে বলিস, এটা তোমার মামা দিচ্ছে, এটার কোনো গন্ধ নাই। যেই পাউডারের নাকি স্মেল থাকে না, ওই পাউডার অনেক ভালো হয় ত্বকের জন্য। এরকম। আচ্ছা, এরপর অনেক সময়, এটা হচ্ছে 9-10 কথা বলতেছি, মানে খুবই দুষ্টুমি করছি। তো অনেক সময় হয়তো কি, বৃষ্টি হচ্ছে, তো স্কুলে গেলে যাদের শরীর বেশি ভিজে যায়, তো জামা কাপড়, তো টিচাররা প্রত্যেক রুমে রুমে যায় দেখতো কার বেশি বৃষ্টিতে বেশি ভিজছে। যদি যারা বেশি ভিজে যায়, তো তাদের বলতো তোমরা বাসায় চলে যাও।
আর বাসা যদি কাছে হয় তো বলতো কি তাহলে বাসা থেকে আরেকটা ড্রেস পরে চলে এসো, যে আচ্ছা। কয়েকটা পিরিয়ড করতে পারো। আচ্ছা। তা আমি করতাম কি, আমার বান্ধবী ছিল সাথে করে বলতাম কি একটা কাজ করি চল কলের পাড়ে যাই। কলের পাড়ে যাই কি করে গায়ে পানি ঢালে আসবো। তারপর গায়ে পানি ঢালতাম, পানি ঢালা বলতাম স্যার দেখেন স্যার অনেক ভিজে গেছি স্যার, ঠান্ডা লেগে যাবে। তারপর নাকে এরকম আঙ্গুল দিয়ে এরকম শিশির করলেই তো হাঁচি হাঁচি চলে যাবে, আসে, হ্যাঁ। তো একটা হাঁচিয়া দিতাম এরকম ভাবে। তারপর এরকম ছুটি নিয়ে আমরা স্কুলের পিছন দিক দিয়ে সারা রাস্তা ঘুরতাম, হাঁটতাম, অমুকের গাছের এটা পায়রা খেতাম, তমুকের গাছের এটা পায়রা খেতাম। অনেক সময় টিফিন পিরিয়ডে ছুটি নিয়ে নিতাম। তো ছুটি নিয়ে এরপরে ওই ঈশ্বরদীতে তো মানে সবারই জানার কথা, ওইদিকে তো আম, লিচু, কাঁঠাল এগুলো আবার ফলনটা কিন্তু বেশি, তো ওখানে তো বাগানটাও বেশি। তো আমরা স্কুলের পিছন গেট দিয়ে বের হইতাম, বের হয়ে ওই দিক দিয়ে ওই খেয়াল করতাম কার লিচু পাহারা দিচ্ছে, কোন লোকটা একটু বুড়া মানে একটু বয়স্ক আর কি, বয়স্ক হলে একটু মানে ফাঁকি দিতে একটু সুবিধা হবে। তো এরকম দেখে একদিন করলাম কি, এক মুরব্বীকে যাই বলতেছি সালাম দিয়ে যে আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন, বলতেছে হ্যাঁ তোমরা কে, চিনলাম না তো, মানে ওখানকার ভাষায় বলতেছে। আমার দাদু বাড়ি হলেও আমি মানে ওখানকার ভাষাটা ভাবে বলতে পারি না। আচ্ছা। বলতেছি যে আপনি আকমল ব্যাপারীরে চেনেন না? কয় হ্যাঁ চিনি তো, কি হয়েছে? আমি কি আমরা তো আকমল ব্যাপারীর নাতি। কয় তো কি হয়েছে? বলতেছি যে আমার দাদা তো এরকম লিচু দিতে বলছে 100। 100 লিচু দিতে বলছে? কয় হ্যাঁ। তাহলে দাঁড়াও পাইরে দেই। আমি কই দেন 100 লিচু দিতে বলছে, বলছে বাসে যাওয়ার সময় নিয়ে যেতে। মানে আমরা আগেই খবর নিছি যে ওই গাছের অরিজিনাল মালিক হচ্ছে আকমল ব্যাপারী। আচ্ছা। আর সে হচ্ছে ওই যে প্রত্যেক বছরে মানে একজনের কাছে ওই যে লিজ দেয় না, মানে মনে করেন আমার গাছ থাকলো আমি আপনাকে এই বছরের ফলনটা আপনার কাছে বিক্রি করে দিলাম, এরকম আর কি। বুঝতে পেরেছি, হ্যাঁ। তো এরকম 100 লিটার দিল, আমরা দুজন তো আরাম এসে সারা রাস্তা হাঁটতেছি খাইতেছি, একদম খায়াটা তো মানে জিভা টিব্বার অবস্থা 12টা বাজে যেত, তারপরেও খাইতাম। আরেক গাছের আম চুরি করতাম, ঢেল দিয়া আম পাড়তাম, কাঁচা আম। তো আমাদের ওইদিকে তখন নতুন বিশ্বর হচ্ছিল আর কি। জি। তো আমরা ওই রাস্তা দিয়ে না এসে ওই নতুন বিশ্ব রোড দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর হইতো, বিশ্ব রোড দিয়ে গেলে তারপর ওই রাস্তা দিয়ে টাইম পাস করার জন্য হাইটা আসতাম। বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজতাম, গরুর গাড়ি দেখলে গরুর গাড়িতে উঠতাম, লাফায় উঠতেন। হ্যাঁ লাফায় উঠতাম। কোনো বান্ধবীর বাসা পড়লে ওই বান্ধবী যদি স্কুলে না যেত ওর বাসায় যেতাম, আরে তুই নাকি অসুস্থ, তুই স্কুলে যাস নাই কেন? কয় তোরা স্কুল থেকে ছুটি, আরে ছুটি নিয়ে নিছি, ভাবলাম এদিক দিয়ে যাইতেছি তোর বাসায় হয়ে ঘুরে যাই। দুপুর হয়ে গেল ওর বাসায় ঢেকা পর ওই বাসায় লাঞ্চ করতাম। ওকে। এইভাবেই আর কি ক্লাস 10 পর্যন্ত কাটে। তারপরে তো সামনে এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষার আগে আমি আবার ঘোরতর হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম, ওই টেনশনে আর কি। মানে এসএসসি পরীক্ষা টেনশনই অসুস্থ। মানে আমি কোনো টেনশনই করতে পারতাম না। 9-এ যখন পড়ি তখন আমি আমাদের ওখানে হার্ডিং ব্রিজের নাম তো শুনছেন, তো হার্ডিং ব্রিজে উঠছি আমি আমার মামা, মানে আমরা সবাই ঘুরতে গেছি, যে ওখানে হাঁটাহাঁটি করতেছি। তো ব্রিজে খুব একটা বেশি দূর যাইতে দেয় না, তো অল্প একটু গেছি। যাওয়ার পরে আমি নিজে যখন তাকাইছি তাকে আমি আর হাঁটতে পারি না, মানে আমার পাই উঠতেছে না, এমন একটা অবস্থা। আচ্ছা। সবাই দেখি সামনে আগে গেছে, আমি হাঁটি না, আমি ব্রিজের এরকম ধরে এরকম দাঁড়াই আছি রেলিং ধরে। ওকে। আর মামা বলতেছে কি ব্যাপার, আসো এদিকে আসো, আর অল্প একটুই তো যাবো, বেশি তো যাবো না। আমি মামা আমি তো হাঁটতে পারি না। এখন আমি কান্না শুরু করে দিচ্ছি, আমি হাঁটতে পারি না। মানে এত মানে কোন টেনশনই করতে পারতাম না, কোনো ভয় জিনিসটা খুব কাজ করতো আর কি। ওকে। তো এসএসসি পরীক্ষার আগে অসুস্থ হয়ে গেলাম, অসুস্থ হয়ে যাওয়ার পরে কিছুদিন হসপিটালে থাকলাম, তারপর একটু সুস্থ হয়ে গেলাম। এরপরে তো পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষা দিলাম আল্লাহর রহমতে। আমাদের বাড়ির ওদিককার আবার একটা ছেলে আমাকে আবার খুব পছন্দ করতো, তো ওর নাম ছিল হচ্ছে রনা। রনা। ওকে। মানে আমার ওরকম ছিল না, স্কুলে পড়তাম, মানে মাথায় ওই জিনিসগুলা প্রেম টেম তখনও অতটা মানে মাথায় ঢোকে নাই এই ব্যাপারগুলা। ওকে। তো আম্মু জানলো ব্যাপারটা, আম্মু জানে, তো আম্মু সেই রকমই যে আমার মেয়ের মাথায় এখন এসব ঢোকে না, ইনকেস যদি আমার মেয়ের মাথায় সব বসা যায়, এই প্রেমের ভুট্টুত বসা গেলে তো সব শেষ, একবারে পড়াশোনা সব। তো আম্মু আবার ওই ছেলের বাসায় যায়, ছেলের খুব বইকে আসছে, ছেলের মার ইচ্ছা মতো বলে আসে। ছেলের মার সাথে আমার আম্মুর মানে বিশাল একটা ঝগড়া, ও ছেলের মারে আমরা বড় আম্মু বলে ডাকতাম। তো আম্মু সেই ছেলের মাকে বিশাল বকাটকা দিয়ে আসতো, ছেলেরও বিশাল বকাটকা দিল। তো তারপরে এসএসসি পরীক্ষা দিলাম, এর মাঝখানে এসএসসি পরীক্ষার আগে এগুলো ঘটলো আর কি। পরীক্ষা দিলাম, দেওয়ার পরে আমি নিজেই আম্মুকে বললাম যে আম্মু এখন তো এসএসসি পরীক্ষা দিলাম এখান থেকে, আমি আর এখানে থাকবো না, আমি নানুর বাসায় চলে যাবো। আমার ওখানে ভালোই লাগতো না আসলে, ওখানে আমি অ্যাডজাস্ট করতে পারতাম না নিজেকে। ওকে। তা আম্মু আবার আব্বুর সাথে কথা বললো যে ও তো থাকতে যাচ্ছে না, তারপরে আব্বু বললো আচ্ছা ঠিক আছে তাহলে চলে গেলে চলে যাক, কি আর করা। তো চলে আসলাম আবার নানার ওখানে। হ্যাঁ, কুমিল্লাতে। ওকে। তো ওখানে গিয়ে আমি অ্যাডমিশন নিলাম কুমিল্লা গভর্নমেন্ট কলেজে। ওকে।
নানির কাছেই আবার গেলাম। কুমিল্লা গভর্নমেন্ট কলেজে ভর্তি হলাম। কলেজে ভালোই সময় কাটতেছিল, ক্লাস পড়াশোনা সবকিছু নিয়ে। শয়তানিটা আগে থেকে একটু কমছে, একবারে কমে গেছে সেটা না, একটু দুষ্টামিটা কমছে আর কি। টিচারদের কাছে খুব পপুলার হয়ে গেলাম। আর বিশেষ করে কলেজে সবাই চিনত চুল বড় মনীষা বললে সবাই চিনত। চুল বড় মনীষা, অবশ্য এখন অতটা বড় নেই, কাইটা ফেলছি। আগে অনেক বড় চুল ছিল, সিল্কি ছিল তো, আর অনেক বড় ছিল, সবাই চুলের অনেক প্রশংসা করতো। অনেক ফ্রেন্ডরা দেখা যেত চুল নিয়ে ওই বন্যতা সেনের কবিতাও বলতো, চুল তার কবেকার অন্ধকার। হ্যাঁ, দুষ্টুমি তো আর কমে নাই, টিচাররা এই দুষ্টুমির জন্য আরো বেশি চিন্তা আর কি। অনেক দুষ্টুমি করতাম, তো ক্লাস করতাম, ক্লাসের শেষে এই আড্ডা মারতাম ফ্রেন্ডদের সাথে। তারপর তো প্রাইভেট ছিল, এইভাবেই কাটলো ইন্টার ফার্স্ট ইয়ারটা। সেকেন্ড ইয়ার 2007 আর কি, আমি 6 এসএসসি দিছি 2007-এর মাঝামাঝি দিয়ে আমার নানা বদলি হলো বরিশাল। তো এখন আমার নানা তখন রিটায়ার্ডের সময় চলে আসছে, মানে বরিশাল বদলি হলে ওখান থেকে আমার নানাদের হোম ডিস্ট্রিক্ট আবার বরিশাল আর কি, তো ওখান থেকে রিটায়ার্ড করে ফেলবে আর কি আমাকে। আমি তাহলে এখন কি করব? এখন আমার নানা বললো যে তাহলে একটা কাজ করি, কলেজ ট্রান্সফার করি, ওকে আমি বরিশাল ভর্তি করাবো। এখন আমি যাব না, কুমিল্লা তো বহু বছর ধরে আসি, হাই স্কুলটাও তো ওখানে ক্লাস করছি, বা একটা পরিচিতি হয়ে গেছে। আমি বলতেছি আমি যাব না নানু ভাই, আমি কুমিল্লাতে থাকবো। কুমিল্লায় থাকবো, তুমি একা একা থাকবা? তো আমি বললাম যে মেজো মামা আবার ছিল, মেজো মামা ওখানে চাকরি করতো কুমিল্লাতে, কিন্তু একটু আমি যেখানে থাকতাম ওখান থেকে একটু দূরে সাইডে আর কি। তাই বললাম মেজো মামা যেহেতু আছে, মেজো মামার ওখানেও থাকতে পারবো বা আমি হোস্টেলেও থাকতে পারবো, কোনো সমস্যা নাই, আমি যাব না। তো ব্যাপারটা নিয়ে সবাই একটু শুরু করলো যে হ্যাঁ একা থাকবে হোস্টেলে, কি দরকার। তো বড় মামা বেশি করতেছিল, না হোস্টেলে দেওয়া যাবে না। তো 3 মামা খুবই আদর করতো। তখন মেজো মামা ছোট মামার বিয়ে হয়ে গেছে, বড় মামার বিয়ে হয় নাই। এক পর্যায়ে সবাই রাজি হলো, তো আমি হোস্টেলে উঠে গেলাম। আমার রুমমেট আমরা ছিলাম 3 জন, আমি, নিপা আর মিমি ছিল। আমরা 3 জন একই সাথে পড়তাম, একই ক্লাসমেট ছিলাম। আমরা একটা ফ্যামিলির সাথে সাবলেট থাকতাম আর কি। পড়াশোনাও এবার ইন্টার পরীক্ষা সামনে চলে আসছে, তারপর ইন্টার পরীক্ষা দিলাম। মানে ওই সময়টা খুব খারাপ কাটছিল, হঠাৎ করেই ফ্যামিলি থেকে আলাদা আসি, একা একা আসি। আমি একটা কথা বলতে ভুলে গেলাম, ওটা হচ্ছে যে আমার নানার বদলি হওয়ার আগে 6 মাস আগে হঠাৎ করে আম্মু এরকম ফোন দিয়ে খুব কান্নাকাটি। তো আম্মু, আমার নানি বলতেছে কি ব্যাপার, কি হয়েছে? যে আব্বুর কথা বলতেছে যে আব্বু অনেক মারছে আম্মুকে, খুব কান্নাকাটি। মানে আম্মু এই পর্যন্ত কখনোই আমার নানির কাছে আইসা আমার আব্বুর ব্যাপারে বা আমার দাদুদের ব্যাপারে কখনো কোনো কমপ্লেন করতো না, মানে যাই হইতো সে কখনো বলতো না, মা চিন্তা করবে যেন বলতো না। কিন্তু ওই দিন খুব কান্নাকাটি করতেছে। তো আমার নানি বলতেছে যে তুই আয়সা পর, যা হওয়ার হবে পরেরটা পরে দেখবো, তুই মানে আমার ছোট ভাইয়ের কথা বলতেছে, ওকে নিয়ে চলে আসার জন্য। তারপরে আম্মু বলতেছে দেখি তাহলে। আম্মু আবার তখন চাকরিও করতো ওখানে। ওই কথা আম্মু বলার 4-5 দিন পরে হঠাৎ করে রাত্রে প্রায় 1-1:30টার দিকে আব্বু ফোন দিছে। আব্বু ফোন দিয়ে বলতেছে আমাকে যে মনীষা, তোমার আম্মুকে তো খুঁজে পাচ্ছে না। আমি কি খুঁজে পাচ্ছ না, এটা কোন ধরনের কথা? বলকে হ্যাঁ তোমার আম্মুকে খুঁজে পাচ্ছে না। আমাকে কেন খুঁজে পাচ্ছ না? আমার ছোট ভাইকে ফোন দিতে বললাম যে ওকে ফোন দাও। তারপর ওকে ফোন দিলাম, বললাম আম্মু কই? ও কান্নাকাটি করতেছে, ও তখন ক্লাস 6-এ পড়ে। বলতেছে আম্মু তো খুঁজে পাচ্ছে না, আমি ঘুমাইছিলাম, ঘুমের থেকে উঠে দেখে আম্মু নাই। আব্বু বললো যে আম্মু নাই, আমি উঠে আমি তারপর আব্বুকে বললাম তুমি একটু আমবাগানের ওইদিকে দেখো তো, ওইদিকে আসে। মানে আমি ভাবতেছি আমার আম্মু সুইসাইড করলো কিনা। রাইট, সবারই তাই চিন্তা ভাবনা আসছে মাথায়। আমার মাথায় আমি বললাম তুমি একটু ওইদিকে যাই দেখো তো। অনেককে আমি বললাম, আমার ছোট ভাই যে যাই দেখতো আম্মু। তো যাই দেখলো না, আম্মু নাই। এখন আম্মুকে পাওয়া যায় না, পাওয়া যায় না। আমার আব্বু আমাকে মোটেও বলে নাই যে আসলে আম্মু কেন বাসায় নাই বা আম্মু কোথায় গেল, কি জন্য, বাসায় কি করছে। আমি আব্বুকে বারবার বলতেছি কি হয়েছে, কি হয়েছে। ও যে না কিছু হয় না, আমার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। তারপরে প্রায় 3 দিন পরে হঠাৎ করে দেখি আম্মু কুমিল্লা এসে উঠছে। আম্মুর অবস্থা খুবই খারাপ। মানে আমার আম্মু আবার খুবই সুন্দর, আমার মতো না, একবারে ফর্সা। আমি হয়েছে আমার বাবার মতো ফর্সা মানুষ, একদম শরীরে জায়গায় জায়গায় রক্ত জমে আছে আর কি, মানে স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনি দেখেছিলেন নাকি শুনেছেন? হ্যাঁ, না আমি দেখছি নিজের চোখে। মানে সে ওড়না দিয়ে হাতগুলা ঢাকা রাখছে আর কি, মাথায় এক জায়গায় রক্ত জমে আছে। তো আম্মু এসে উঠলো, আমার নানি তো আম্মুকে দেখে কান্নাকাটি, হুস্তারোজ অবস্থায় শরীরে। তারপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হইলো, মাথার রক্তগুলা করা হলো, রিমুভ করা হলো যেখানে রক্ত জমেছিল। আমার আব্বুকে ফোন দিয়ে জানানো হইলো যে আম্মু আসছে বাসায়। তো আমার ছোট ভাইকে দিয়ে যাওয়ার কথা বলা হলো, ছোট ভাইকে দিয়ে গেল না। তো এরপরে আম্মুর মুখ থেকে শুনলাম যে মানে আব্বু খুব মারছে, তোমারা মারছে। মানে আম্মু আর মার সহ্য না করতে পাইরা আম্মু বাসা থেকে বের হয়ে গেছে। কি করবে, ক্রিকেট খেলা স্টাম্প দিয়ে মারছে।
তো তারপরে আম্মু বের হয়ে গেল বাসা থেকে, বের হয়ে আম্মু নানুর বাড়িতে গেছিল। ওখানে যে 2 দিন ছিল, থাকার পর তারপর কুমিল্লা চলে আসছে। এর মাঝখানে আমরা ছোটবেলা থেকে প্রায় আব্বু আম্মুর খালি ডিভোর্সের কথা শুনতাম, ডিভোর্স হয়ে যাবে, কিন্তু হয় নাই। আমার নানা নিয়েও চাইতো ডিভোর্স হয়ে যাক, কিন্তু আম্মুই দেয় নাই। আম্মু চিন্তা করতো মেয়েটা বড় হয়ে গেছে, ডিভোর্স দিব, মেয়েটার তো বিয়েরও একটা আছে, কেউ যদি শুনে ব্রোকেন ফ্যামিলি তখন তো বিয়ে করতে চাবে না, এই জন্য দিত না। কিন্তু এবার আর আম্মুর একদম মানে সহ্যই হচ্ছিল না। আম্মু বলতেছে দেখি এবার ডিভোর্স দিয়ে দেবো, আর তো সহ্য হচ্ছে না, 20 বছর ধরে সহ্যই করে যাচ্ছি, আর কত সহ্য করা যায়। এই মানুষ আমার কোনো খোঁজ নেয় না, খবর নেয় না, আমি নিজেই চাকরি করি, নিজের সংসার নিজে চালাই, খালি ছেলে মেয়ের দিকে তাকাই আমি সংসার করে যাচ্ছি। তারপরে আম্মু আবার এখানে ঢাকায়, তারপর আবার নতুন জবে ঢোকে। তো জবে জয়েন করার পরে আম্মু তারপরে আব্বুকে, মানে এগুলোর আগের মধ্যে বলে, কিন্তু আব্বুকে ডিভোর্স না। আমার ছোট ভাইকে আনার খুব চেষ্টা করে, কিন্তু আমার আব্বু আমার ছোট ভাইকে দেয় না। তারপরে তো এই আমার নানা চলে গেল বদলি হয়ে, আম্মুও ঢাকায়, তারপরে মামাও ঢাকায় থাকে, আম্মু ঢাকায় থাকে, আম্মু ডিভোর্স দেয় না। তারপরে আমি ইন্টার পরীক্ষা দিই, ইন্টার পরীক্ষা দেওয়ার পরে এরপরে হঠাৎ করে একদিন শুনি আব্বু আম্মুর সম্পর্কটা আবার ঠিক হয়ে গেছে। তো শুনে তো আমার মহা হ্যাপি যে ডিভোর্স আনে, যাই হোক, আর কি কোন সন্তানই চায় না তার বাবা মার সম্পর্ক ঠিক হোক। তারপর আম্মু বলতেছে তাহলে চলো, তুমি তো বহু বছর বাড়িতে যাও না, চলো বাড়ি থেকে একটু তোমাকে ঘুরাই নিয়ে আসি। আমি বললাম না আমি যাবো না, মানে আমি দাদু বাড়িতে যাইতে চাইতাম না আসলে। মানে একটু ছুটি পাইলে ওই হোস্টেলে যে টাইমটা উঠলাম, একটু ছুটি পেলে নানুর বাসায় যাবো, দাদুর বাসায়। আম্মু বললো না চলো, যাও না, বহু বছর সবাই দেখতে চাচ্ছে, চলো। পরে গেলাম দাদুর বাড়িতে। এখন দাদুর বাড়ি যাওয়ার পরে শুনি আমাকে ছেলে পক্ষ দেখতে আসবে। তখন আমি ইন্টার পরীক্ষা দিছি, মানে ওই গ্যাপটাতে আর কি, ছুটিটাতে। তো এখন আমি শুনে তো এটা খুব চেঁচামেচি, তখন আমার রিলেশন নাই কিন্তু কারোর সাথে। আমার চেঁচামেচি এই কারণে, মানে আমি এত অল্প বয়সে কেন বিয়ে করবো। এখন আম্মু বলতেছে আরে দেখলে কি বিয়ে হয়, কেউ দেখতে আসতে চাইছে আসুক দেখতে, যে এরকম বাড়িতে মেয়ে থাকলে 10 জন দেখতে আসবেই, আর দেখতে আসলে যে বিয়ে করে ফেলবো, দেখতে আসুক, দেখে যাক, আমরা যে কোনো একটা ব্যাপার নিয়ে কাটাই দেবো, কোনো সমস্যা নেই। তো আমি আর জানি না দেখতে আসবে, আমি বাইরে ক্রিকেট খেলতেছিলাম, তো দেখি 2টা ছেলে আইসা জিজ্ঞেস করতেছে আর কি যে এখানে মনীষাদের বাসা কোনটা। আমার চাচতো বোনকে জিজ্ঞেস করতেছে, আমার চাচতো বোন বলছে ওই যে ওইটা মনীষা। তো আমি তখন আমার 3 কটা প্যান্ট আর গেঞ্জি পরেছিলাম। আমি ছেলে 2টারে দেখে আমি আবার চিন্তা করতেছি ছেলে 2টা কে, ছেলে তো এই এলাকার মনে হচ্ছে না, আবার আমি ওই এলাকার কাউকে তেমন চিনিও না। আমি বলতেছি কে হইতে পারে ছেলে, আমি একটু সামনের দিকে আগে গেছি। তো বলতেছে এখানে মনীষাদের বাসা কোনটা। আপনারা কোথা থেকে আসছেন? বলতেছে আমার তো এরকম মনীষার আম্মু আসতে বলছে এরকম। তখন আমি শুনি, আমি আর কোনো কথা না বলে আমি বাড়ির ভিতর চলে গেছি। তারপর আম্মুর আমি বলতেছি আম্মু তোমার গেস্ট আসছে। আম্মু আবার ওনাদের নিয়ে ড্রয়িং রুমে বসাইলো, আমি আবার ড্রেস চেঞ্জ করে আমি যাই বসলাম, কথা টথা বললাম। তা আমি আবার ছেলেটাকে চিনতাম, ছেলেটাকে দেখেই আমি আবার চিনতে পারছি ছেলেটা আমাদের আবার সম্পর্কে আত্মীয় হতো। আচ্ছা। তো ওই ছেলেটার সাথে আম্মু আমার বিয়ের কথা বলছে, মানে ছেলেটা বড় হওয়ার পরে আমাকে দেখে নাই, ছোটবেলা দেখা হয়েছিল আর কি। ছেলেটাকে দেখে আমি চিনছি, এরপর কথাবার্তা বললাম। ছেলের একটা ফ্রেন্ড গেছে ঢাকা থেকে, তো ছেলের ফ্রেন্ডের সাথে কথা টথা হইলো। তা আমার ফোন নাম্বার নিল, ফোন নাম্বার নেওয়ার পরে আমি ইন্টারে উঠেই ফার্স্ট মোবাইল ইউজ করি, এর আগে ফোন ইউজ করি নাই। তো আমার ফোন নাম্বার নিল, নেওয়ার পরে তারপরে তো চলে গেল। এরপর আমি আবার ঢাকায় চলে আসলাম, ঢাকায় থাকলাম বেশ কিছুদিন। থাকার পরে মানে ঢাকায় ছোটবেলা থেকে আসা যাওয়া হইতো, ওই আত্মীয় স্বজন থাকতো, এখানে বেড়াইতে আসতাম, মামার বাসা ছিল, মামার বাসায় বেড়াইতে আসতাম, এরকম ভাবে। তো তারপরে ঢাকা থেকে আবার কুমিল্লা চলে গেলাম, যে সামনে অ্যাডমিশন, চলে যাই। তারপরে কুমিল্লা চলে গেলাম। কুমিল্লা যাওয়ার পরে ওই ছেলে আমাকে ফোন দিছিল, যে ছেলে আমাকে দেখতে গেছিল, ওই ছেলে আমাকে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে মনীষা এরকম তো তোমার আব্বু আমাদের বাসায় ফোন দিছে, ফোন দিয়ে যেন কি বলছে। আমি তো বলতে পারি না এই ব্যাপারে কোনো কথা, মানে ছেলে কিন্তু এর মাঝখানে আমাকে আর ফোন দেয় নাই, মানে ছেলে যে আমার সাথে লাইন মারবে টাঙ্কি মারবে এরকম কোনো চেষ্টাও করে নাই, দেখতে গেছে। তারপরে এই কথা বলে আমি বললাম যে আমি তো জানি না। আমি আচ্ছা ঠিক আছে, আমি আম্মুকে ফোন দিচ্ছি। আম্মুকে ফোন দিয়ে বললাম আম্মু আব্বু নাকি ওই ছেলেদের, যে ছেলে আমাকে দেখতে গেছিল ওই ছেলের বাসায় নাকি ফোন দিছে, কি নাকি বলছে। আম্মু বলতেছে আমি তোর সাথে পরে কথা বলতেছি, মানে আম্মু মেজাজ খুব খারাপ হয়ে আছে বুঝলাম। একটু পরে আম্মু ফোন দিল, ফোন দিয়ে আম্মু আমাকে বলতেছে হ্যাঁ তোর আব্বু এরকম কাজ করছে, ওই ছেলের বাসায় ফোন দিছে, ফোন দিয়ে বলছে কি উল্টাপাল্টা কথাবার্তা বলছে। মেয়ের বিয়ের কথা যেখানে হয়েছে সেখানে কি কেউ উল্টাপাল্টা কথাবার্তা বলে? হ্যাঁ আমি এরকম পাগল মানুষ নেই, আমি কয়দিন সংসার করবো, যার মাথাটা তাই ঠিক নাই, কোনো ব্যাপারে কোনো সেন্স নাই। হ্যাঁ ওখানে বিয়ে হোক আর না হোক, কিন্তু ওখানে যে একটা কথা বললো আমার নামে কিংবা তোর নামে, যে ফালতু কথা, যে আমার মেয়ে বিয়ে করবে না বা আমার বউয়ের সাথে আমার এরকম সম্পর্ক, বউ এরকম সেরকম, এগুলো বললে আমার তো ওখানে একটা মান সম্মান থাকে, বিয়ে হলে হোক না হলে না হোক, আত্মীয়তার ভিতরে। তো আম্মু খুবই ফেড আপ হয়ে গেছে ব্যাপারটা নিয়ে, এত
মেজাজ খারাপ হয়েছে আম্মুর যে আম্মু এবার ডিভোর্স দিয়েই দিবে, এবং আম্মু ডিভোর্স দিয়েও দিল। এই আপনার বিষয়টাকে কেন্দ্র করে? হ্যাঁ, মানে আব্বু ব্যাপারটাকে এত বড় করছিল, আর আব্বু এত বাজে বাজে কথা বলছিল ব্যাপারটা নিয়ে, মানে আম্মু খুবই রাগ হয়েছে। বুঝতে পেরেছি যে আর সহ্যে তো মানে মানুষের একটা সহ্যের সীমা থাকে, এবার তো আর সহ্য হচ্ছে না আম্মুর। আম্মু ডিভোর্স দিয়ে দিল হঠাৎ করেই। আম্মু আমাকে ফোন দিয়ে বললো আমি তোর আব্বুকে ডিভোর্স দিয়ে দিছে। আমি শুনে মানে মনে হলো মানে আমি আসমানের পথে করলাম। একদিন তো খালি শুনতাম ডিভোর্স দিবে, হঠাৎ করে ডিভোর্স নিয়ে ইনফ্যাক্ট ভয় তৈরি হয়ে গেছে, ডিভোর্সটা কি, রাইট? হ্যাঁ, ডিভোর্স দিয়ে দিল। আর ডিভোর্স দিয়ে দিল শুনে মানে আমি টোটালি শকড যে ডিভোর্স দিয়ে দিল, আর আব্বু কেন এই কাজটা করলো। আমরা চাইলাম আব্বু আম্মুর সম্পর্কটা এতদিন পরে ঠিক হয়ে গেল, এখন এই কাজটা করলো। আব্বু কেন করলো কাজটা? আমি আব্বু তো মেয়ে সম্পর্কে কেউ এই ধরনের কাজ করে? আর বিয়ে ওখানে আব্বুর পছন্দ না, বা আমিও চাচ্ছি না। আব্বু এই ব্যাপারটা আম্মুকে বলতো যে তুমি ওখানে বিয়ে দিও না মেয়ে, তাহলেই তো হইতো। এত কিছু করার কি দরকার ছিল? রাইট। তো তারপরে আমি আব্বুর কাছে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আব্বু তুমি কাজটা কি ঠিক করলা? এখন যে এরকম একটা ব্যাপার হয়ে গেল, আম্মু তো ডিভোর্স লেটার পাঠাই দিচ্ছে, এখন কি করবা তুমি? আমাদের লাইফটার কি হবে? আমরা কার কাছে থাকবো? তা আম্মু ডিভোর্স লেটার লিখে দিল হচ্ছে ছেলে বাবার কাছে থাকবে, মেয়ে মার কাছে থাকবে। আচ্ছা। এরপরে আম্মু অনেককে আনার খুব চেষ্টা করছে, আনতে পারে নাই, আব্বু দেয় নাই অনেককে। তারপরে আমি কুমিল্লাতে অ্যাডমিশন নিলাম ভিক্টোরিয়া কলেজে ডিগ্রিতে। তারপরে আমি পড়াশোনা শুরু করলাম আবার। আর মাথার ভিতরতে এরকম এসব টেনশন আসতেই, এই যে ডিভোর্স হয়ে গেল, এটা তো একটা আব্বু আম্মুর রিলেশন ভেঙে গেল, মানে বিশাল একটা ব্যাপার, মানে মনের উপরে খুব বড় একটা চাপ সৃষ্টি হলো আর কি। সারাক্ষণই মন মেজাজ খারাপ থাকতো, ম্যাক্সিমাম সময় মন মেজাজ খারাপ থাকতো যে এটা কি হলো, আমাদের লাইফটার কি হলো। ছোটবেলা থেকে নানু বাড়ি থাকলাম, বাবা মার ভালোবাসা পাইলাম না ওরকম, আবার এমন একটা ব্যাপার ঘটে গেল, কি হবে লাইফটার। তারপরে আমি তখন হোস্টেলে উঠলাম, ওখানে হোস্টেলের নাম ছিল নাহার মঞ্জিল। মানে আমরা যে সাইডে থাকতাম ওই সাইডটা পুরাটাই মেয়েরা থাকতো, আর যে বিল্ডিং এ থাকতাম ওই বিল্ডিং এ পুরাটা মেয়েরা থাকতো। একটা রুমে 4 জন 3 জন 2 জন এরকম রুম ছিল, তো আমরা 4 জনের রুমে থাকতাম। আমি ফার্স্টে যখন উঠলাম নাহার মঞ্জিলে, তখন আমার রুমমেট ছিল আমি, নাজদিন, শিরিন আপু। অ্যাডমিশন নিলাম, তারপর পড়াশোনা শুরু করলাম। পরে আমি আবার প্যারামেডিক্যালে ভর্তি হলাম। হঠাৎ করে মনে হলো যে না, একজন বললো এক ফ্রেন্ড যে প্যারামেডিক্যালে কোর্স করতে পারছ, তুই তো সায়েন্স স্টুডেন্ট ছিলি, বেটার হবে। আর আমার পড়াশোনাটাও আসলে হচ্ছিল না, কারণ হচ্ছে ওই যে মাথায় ওই প্রেশার, মানসিক একটা চাপ, মানে পড়াশোনায় মনোযোগ বসাতে পারছিলাম না। দিন দিন দেখা যাচ্ছে আমার সবকিছু মানে ভালো করব কি, আমার ওর খারাপ হয়ে যাচ্ছে সবকিছু। প্যারামেডিক্যাল ভর্তি হলাম, পড়াশোনায় অনেক ব্যস্ত হয়ে গেলাম, ভাবলাম যে এটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখি। এবং আমি প্রচুর কিন্তু ওই যে দুষ্টুমিটা কিন্তু করতাম হোস্টেলে। আমি এত দুষ্টুমি করতাম, মানে আমি নাকি হোস্টেলে না থাকলে কারো নাকি ভালোই লাগতো না। মানে আমার দুষ্টুমি করার কারণটাই থাকতো কিন্তু ওই একটা ব্যাপার, মানে সবকিছু থেকে নিজেকে ভুলায় রাখা। তো প্যারামেডিক্যালে ক্লাস করতাম হচ্ছে দুপুর থেকে, আর অনার্সে ক্লাস করতাম সকাল থেকে। তো একদিন ওইটা হচ্ছে 2009 কথা আর কি। আমার 3 তলায় কর্নি নামে আমার এক ফ্রেন্ড থাকতো। তো ও বললো যে আমি তো তখন প্রেম টেম করতাম না, এমনি জাস্ট ফ্রেন্ড সার্কেল ছিল, মানে ওরকম ফ্রেন্ড না যে বয়ফ্রেন্ড ছিল ওরকম না, ফ্রেন্ড। তো ও বললো যে মনীষা, আমার এরকম একটা ফ্রেন্ড আছে, ও তোমার সাথে কথা বলতে চাচ্ছে। আমি কথা বলতে চাচ্ছে, কথা বলাই দিও, সমস্যা নেই। বলে কথা বলতে চাচ্ছে কি, আমি পরিচয় করাই দিব, তুমি কথা বলে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো একদিন পরিচয় করাই দিল, ওর নাম হচ্ছে নাজমুল। হ্যাঁ, তো পরিচয় করাই দিল। ও হচ্ছে বিজিএম থেকে মার্চেন্টাইজিং কমপ্লিট করছে তখন। আপনি ইন্টারমিডিয়েটে পড়েন? না, তখন আমি অ্যাডমিশন নিলাম মাত্র। ইন্টারমিডিয়েটে অ্যাডমিশন নিচ্ছেন? ইন্টার কমপ্লিট করে ফেলছি। কোথায় অ্যাডমিশন নিলেন? এটা ভিক্টোরিয়াতে, কুমিল্লাতে। মানে আমি আর কুমিল্লা ছাড়লাম না। কোন সাবজেক্টে? প্যারামেডিক্সে? না, প্যারামেডিক্সে তো ভর্তি হলাম, পাশাপাশি আমি ডিগ্রিতে ভর্তি হলাম। ওকে। তো তারপরে ভর্তি হলাম, এরপরে ওই নাজমুলের সাথে পরিচয় হওয়ার পরে কথাবার্তা শুরু হলো ফোনে, এই হাই হ্যালো কথা আর কি, কেমন আছি, ভালো আছি, এগুলো এক কথা দুই কথা এভাবে। এটা 2009 কথা। জি। তো তারপরে এভাবে কথা বলতে বলতে ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। ও আমাকে একদিন প্রপোজ করলো যে আমাকে ওর ভাল লাগে, ও আমার সাথে প্রেম করতে চায়। আর তারপরে আমি বললাম যে আসলে প্রেম করবো কিনা জানি না, ভাল লাগে কথা বলতে পারি। তো এরকম ভাবে কথা বলতে থাকি। যাই হোক, দুজনের ভিতরে একটা প্রেম সম্পর্কই হয়ে যায় একটা টাইম। তো তারপরে
এটা 2009 এর শেষের দিকে। তো আমি ওকে আমি বললাম যে দেখো তুমি আমার সাথে প্রেম করতেছো বা আমিও এরকম আমাদের একটা রিলেশন আছে, রিলেশনটা কত দূর যাবে, কত দূর বলে তুমি কত দূর নিতে চাও, আমি কত দূর নিতে চাই, মানে আমি তো ওরকম মেয়ে না যে আজকে এক ছেলের সাথে প্রেম করলাম ভাল লাগলো না ছেড়ে দিব, কালকে একটা ছেলের সাথে প্রেম করলাম ভাল লাগলো না ছেড়ে দিব, আর আমার সাথে তুমি কথা বলে বুঝতেও পারছো আমি এরকম টাইপসের মেয়ে না। আমি তারপর বললাম যে দেখো আমার লাইফে এরকম এরকম প্রবলেম, ব্রোকেন ফ্যামিলি বা এরকম, এখন তুমি হচ্ছে তোমার বাবার একমাত্র ছেলে, এখন তোমার ফ্যামিলি থেকে কি মাইনা নিবে এগুলো সব? যদি মাইনা নেয় তাহলে আমি সামনে আগাবো, আর যদি মাইনা না নেয় তাহলে বাবা আমাদের রিলেশন এখানে ব্রেকআপ করে দেওয়াটাই বেটার। ও বললো যে তাহলে আমি এখনই বাসায় বলবো, পরে বলে। বললাম না পরে কেন, আমি কথা বলতে বলতে এমন সময় হবে তোমার উপর আমি অনেক দুর্বল হয়ে গেলাম, তখন তো আমি সরে আসতে পারবো না, তখন আমার লাইফের কি হবে? তুমি তোমার মতো তোমার বাবা মার কথা শুনলা, কিন্তু আমার লাইফের কি হবে? তারপর ওকে আমি অনেক প্রেশার দিলাম, প্রেশার দিয়ে আমি ওকে বাসায় বলাইলাম। বাসায় বলানোর পরে ওর বাসা থেকে, ওর বাবা মার একমাত্র ছেলে ছিল আর কি, ওদের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল সব দিক দিয়ে। বাবা প্রফেসর ছিল চাঁদপুরের কচুয়াতে, বঙ্গবন্ধু কলেজে প্রফেসর ছিল, মাও শিক্ষিত ছিল। তো ওদের ফ্যামিলি থেকে ওরা চাচ্ছে না, ওদের ফ্যামিলির কথা হচ্ছে যে না আমরা ব্রোকেন ফ্যামিলি কোনো মেয়ে নিয়ে আসবো না, আমাদের একটা মাত্র ছেলে, আমরা ব্রোকেন ফ্যামিলি মেয়ে নিয়ে আসবো না। ও কথাটা আমার কাছে ফার্স্ট একটু লুকাই গেল, পরে আমি প্রেশার দেওয়ার পর বললো যে হ্যাঁ আমার বাসা থেকে এরকম রাজি না। রাজি না যখন বাবা, তাহলে তোমার মতো তুমি থাকো, আমার মতো আমি থাকি, আমি এই রিলেশন আর সামনে আগাইতে চাই না। তো ওকে আমি না বলে দিলাম, ও মানতে রাজি না, না আমি তোমার সাথে রিলেশন ব্রেক করবো না। আমি কেন ব্রেক করবো না, আমি যেভাবে হোক আমার ফ্যামিলিকে ম্যানেজ করবো। আমাকে তাহলে ম্যানেজ করি, তুমি আইসো, তুমি আমার সাথে রিলেশন কন্টিনিউ করতে সমস্যা কি? আমি এখানে কি জোর যাবো নাকি রিলেশন নিয়ে? তুমি বলো আমি যেভাবে হোক আমার ফ্যামিলি ম্যানেজ করবো। আমি কি তুমি যখন ফ্যামিলি ম্যানেজ করবো তুমি তখনই আইসো, এর আগে তোমার আসার দরকার নেই, আর এর আগে তোমার আমার সাথে যোগাযোগ করার দরকার নেই। যোগাযোগের সমস্যা কি? আমি যোগাযোগের সমস্যা তো আমি যত তোমার সাথে কথা বলবো আমি তত উইক হয়ে পড়বো তোমার উপরে। তো একটা সময় দেখা যাবে কি তোমার ফ্যামিলি থেকে রাজি হলো না, আর তোমার সাথে আমি কথা বলে যতটুকু বুঝতে পারছি আসলে তুমি তোমার ফ্যামিলির অমতে যাবো না। আমি অমতে যাবো না, আমি ফ্যামিলিকে রাজি করে আসবো। আমি কাছে ঠিক আছে তুমি রাজি করে আইসো। তো ওটার সাথে ওর সাথে আমার এরকম তর্ক বিতর্কই হয় বলতে গেলে। তো সময়টা একটু খারাপই যায়, মানে খুব খারাপ লাগে যে আমি ফার্স্টে থেকে আসলে আমি এমন চাই নাই আমার লাইফে। আর প্রেম টেমি করছে না, এরকম প্রেমই যেহেতু হইলো তাহলে এরকম হইলো কেন? তখন চিন্তা করলাম যে আসলে আমার মনে হয় প্রেম টেম এসব মনে হয় আমার হবে না, আমার দ্বারা প্রেম বিয়ে এসব সম্ভবই না, আর এরকম হওয়াটাই স্বাভাবিক। বাবা মা যেহেতু এরকম অবস্থা, তখন বিয়েটার উপরও না মানে একটা চলে আসলো যে বিয়ে হলেই মনে হয় ডিভোর্স হবে বা বিয়ে হলেই রিলেশন খারাপ হয়ে যায়, এরকম একটা মানে একটা চিন্তা ভাবনা, হ্যাঁ অটোমেটিকলি চলে আসলো আর কি, এরকম একটা চিন্তা ভাবনা। মনে করলাম তা লাইফে বিয়েই করবো না, এর থেকে বেটার এরকম একাই থাকা। তো হোস্টেলে খুব ভালো সময় কাটতো, মানে যারা আপুরা ছিল খুবই আদর করতো আমাকে, মানে খুব টেক কেয়ার করতো তারা আমাকে, খুব মজার সময় কাটাইছিল হোস্টেলে আর কি। মানে বাবা মার সাথে থাকাও মানে এত, বাবা মার সাথে তো থাকিই নাই, যে সময়টাই ছিলাম খুব খারাপ সময় ছিল। আমি আবার আমার রুমমেটদের বাড়িতেও বেড়াইতে যাইতাম, দেখা যেত বাড়িতে যাইতাম না তো ওদের বাড়িতেই বেড়াইতে যাইতাম। আম্মু খুব চেষ্টা করতো ঢাকায় নিয়ে আসার জন্য, ঢাকায় ভর্তি হওয়া, ঢাকায় পড়াশোনা কর। আমি ওই ঢাকায় দেখা যেত ছুটি হলে সপ্তাহে একবার ঢাকায় আসতাম, আইসা বাসায় আইসা থাকতাম, কিন্তু আমি আবার চলে যেতাম। আম্মু বারবার বলতো যে ঢাকায় ভর্তি হওয়া, আমি এত বড় বাসা নিয়ে আমি একা একা থাকি, তুই থাক, তো সমস্যা না। আম্মু আমি থাকবো না। তো ওই নাজমুলের সাথে হয়ে যাওয়ার পরে, তো এটা হচ্ছে 2010-এর কথা, আমি প্যারামেডিক্যাল ক্লাসে যাব, আমি পড়া রিভাইজ দিচ্ছি আর আমি একটা চিত্র আঁকতেছি আর কি। এই সময় হঠাৎ করে একটা ফোন আসছে, ফোন ধরার পরে বলতেছি যে সালাম দিয়ে বলতেছি কে? আমি জ্যাক বলতেছি। জ্যাক? হ্যাঁ। বুঝতে পারলাম যে নিশ্চয়ই টাঙ্কি মারার জন্য কেউ ফোন দিছে। তাই আমি বললাম ভাইয়া এখানে তো রোজ নামে কেউ নাই, আপনি অন্য নাম্বারে ট্রাই করেন। বলে কে বললো? এই যে আমি তো রোজকেই তো ফোন করছি, যে আপনি বলতেছেন। তারপরে বললাম যে না ভাই আপনি রং নাম্বারে ফোন দিচ্ছেন, আসলে আমি তো মনীষা বলতেছি। মানে আসে না যে ফোন করলে করে বলবো আমি, আর আমার হচ্ছে ক্লাস কিছুক্ষণ পরে পড়তেছি, রিভাইজ দিচ্ছি, এই জিনিসটা মাথায় ঘুরতেছে। তখন আমি বলতেছি দেখেন ভাইয়া আপনি যেই হন আপনি পরে ফোন দেন, এখন না। আমি ভাবতেছিলাম আমার আবার কাজিনরা অনেক সময় ফোন দিয়ে ফাজলামি করতো, তো ভাবতেছি এরকম পরে আমি আপনি যেই হন আপনি আমাকে সন্ধ্যার পরে ফোন দেন। লাইনটা কাটিয়ে দিচ্ছি, 10 মিনিট পরে দেখি আমি আবার পড়তেছি, 10 মিনিট পরে আবার ফোন দিচ্ছি। ফোন দেওয়ার পর আমি বলতেছি যে কি ব্যাপার ভাই আপনি বারবার ফোন দিচ্ছেন কেন? বলতেছে আপনি কে এটা বলেন তো। আমি বলতেছি যে আমি যেই হই, আপনি কে? তারপর বলতেছে আমি তো বললামই আমি জ্যাক। আমি বললাম ভাই আপনি তো বললামই আপনি এখানে রোজ তো নাই, যেখানে আছে আপনি ওখানে খোঁজ করেন। বলতেছে আমি তো এখানেই খোঁজ করতেছি। আমি যে এখানে তো নাই রে ভাই।
আমার বলতেছে আপনি কি করেন? আমাকে দেখেন ভাইয়া, আপনি যাকে ফোন দিচ্ছেন সে ঠিক আছে, আপনি রোজকেই ফোন দিচ্ছেন, কিন্তু ফোনটা হচ্ছে আমার আপার। আমি হচ্ছে এই বাসার কাজের মেয়ে, আমি কাজ করি এই বাসায়। আর ওকে, তো আপা তো হচ্ছে একটু ওয়াশরুমে গেছে, আপনি পরে ফোন দেন। তাহলে আপনি কেমন কাজের মেয়ে? আপনি তো আপনার মালিকের ফোন ধরছেন। আমি তো ওনার দেখাশোনা করি, আমি ওনার ফোন ধরতেই পারি। এটা ও তাই নাকি? আমিও তো এই বাসার দারোয়ান, বুঝছি। ওকে ওকে, দ্যাটস রিয়েলি গুড। আমি এই বাসার দারোয়ান, আপনাদের বাড়িতে কি দারোয়ান টারোয়ান নিবে টিবে নিলে আমাকে জানায়েন তো। আমি বললাম হঠাৎ আমাদের বাড়িতে আপনার ঢুকতে ইচ্ছা করছে কেন? কারণ আপনার কথা শুনে খুব ভালো লাগলো, তো আপনার বাড়িতে যে দারোয়ান নিয়োগ নেই আপনি আমাকে জানায়েন তো। আমি বললাম আচ্ছা ঠিক আছে জানাবো। এবার আপনি ফোনটা রাখেন। তারপরে ফোন রাখতেছে না। যে আপনি কি কাজ করেন এই বাসায়, কি কি কাজ করেন ভাই বললেন না। বুয়াদের যে কি কষ্ট আমি বুঝি, আমি তো দারোয়ান, সারাদিন দাঁড়ায় থাকতে হয়, কত কষ্ট। আমি বললাম আপনার কি কষ্ট? আপনি তো খুব ভালো টিপস পান, দারোয়ান হলে তো কত সুবিধা, আসতে যেতে সালাম দিবেন আর টিপস পাবেন। আর আমার তো কত কষ্ট বলেন তো, কত কাজ করা লাগে সারাদিন, ঘর বসা লাগে, কাপড় কাচা লাগে। ওকে, 5-7 মিনিটের মতো কথা বলতে থাকি। কথা বলতে এরপর আমি বলি যে আচ্ছা দেখেন ভাই, আপনি যেই হন ভাইয়া, বহুত কথা হয়েছে ভাই, আমি এখন রাখি, আমার কিছুক্ষণ পরে ক্লাস। আপনি আমাকে আগামী 4-5 ঘন্টা ফোন দিবেন না, আমি আপনার পরে দরকার হলে ফোন দিলে দিব, আপনি ফোন দিবেন না। আর আপনি আমাকে ডিস্টার্ব করেন না, আমি কিন্তু ক্লাসে ঢুকবো। তো এই কথা বলে ফোন রেখে দিই। এরপরে আমাকে আর ফোন দেয় না, আমাকে রাত্রে ফোন দেয়। তারপরে আমি বললাম যে হ্যাঁ বলেন, কি বলবেন? বলতেছে যে আপনি মিথ্যা কথা বলতেন কারণ আপনি বাসায় কাজের মেয়ে। আমি বললাম আপনি তো মিথ্যা বলছেন, আপনি কি দারোয়ান নাকি? দারোয়ানের কথা কি এরকম থাকে নাকি? দারোয়ানের কথা কেমন থাকে আমি জানি। আপনি মিথ্যা বললেন কেন? হ্যাঁ আপনি তো একটা মিথ্যুক দেখতেছি, কাজের মেয়ে বলছেন। কই আপনার আপা, কই আপনার আপাকে ফোন দেন। আমি বলছি আপনি কে বলতেছেন বলেন তো আসলে কি আপনি? তারপর বলতে আমি বললাম যে আপনি আমার ফোন নাম্বারটা কোথায় পাইছেন? পাইছি আপনার ফোন নাম্বার। আমি কোথায় পাইছেন? বলতেছে যে আপনি সজীবকে চেনেন? এরকম আমি সজীবের থেকে ফোন নাম্বার পাইছি। তাই আমি বলছি কোন সজীব? পরে চিন্তা করতেছি কোন সজীব কোন সজীব। পরে মনে হয়েছে ওই যে আমাকে দেখতে গেছিল আমাদের বাসায়, ওর সাথে ওর ফ্রেন্ড গেল ঢাকা থেকে, ওর নাম ছিল সজীব। ওকে, তাই বললাম যে সজীব, খিলগাঁও সজীব? বললো হ্যাঁ। আমি বললাম ও আপনার কি হয়? বলতেছে আমার ফ্রেন্ড হয়। আমি বললাম ও আপনাকে নাম্বার দিচ্ছে? বলতেছে হ্যাঁ, আমি ওর থেকে নাম্বারটা, ও দেয় নাই, আমি ওর ফোন থেকে নিছি। আমি আপনি কেমন খারাপ মানুষ যে আপনি ওর নাম্বার থেকে, ওর মোবাইল থেকে ফোন নাম্বার নিছেন? বলতেছে আসলে কি, আপনাকে আমি আরো এক সপ্তাহ আগে একদিন ফোন দিছি, আপনি আমাকে খুব বকাবকি করছেন, আমি তখন অনেক ড্রাঙ্ক ছিলাম। আমরা 4-5 জন ছেলে মিলে আপনাকে ফোন দিছি, আপনি একটু মনে করেন। তারপর আমার মনে হয়েছে সত্যি 4-5 দিন আগে 4-5টা ছেলে আমাকে ফোন দিছে। ফোন দিয়ে মানে খারাপ কথা বলেন, এই ফাজলামি করতেছিল, গান গায়ে শোনাচ্ছিল, ফাজলামি করতেছিল, ভ্যান গাড়ি চালাইতেছিল, বলতেছিল যে ভ্যানে উঠবে কিনা। তার মানে আপনি আপনার ফোন দেওয়ার যে সোর্স, মানে কার কাছ থেকে নাম্বারটা পেয়েছে সেটা আপনি মোটামুটি খুঁজে পেলাম। তো তারপর আমি বললাম হ্যাঁ ফোন দিছিলেন 4-5 দিন আগে। বলতেছে আপনি তো খুব রাগী মানুষ, আপনি যে গালিগালাজ করছেন। আরে ভাই একটু কথা বললে কি হয়? আমি কথা বলবো না, এখানে জোর জবরদস্তি কিসের? বলতেছে একটু কথা বললে কি হয়? আমি না আমি কথা বলবো না, এখানে তো কোনো জোর জবরদস্তি নাই যে কথা বলতেই হবে। আর আপনি যদি আমাকে ডিস্টার্ব করেন তাহলে আপনার নাম্বারটা আমার ব্লক করতে আমি বাধ্য হবো। ততদিনে কি ওর নামটা কি উদ্ধার করা গেছে? ওর নাম ওই যে জ্যাকি বলতেছে। জ্যাকি বলতেছে। ওকে। তো উনি অনেক ভদ্র ভাষায় কথা বলতেছে, মানে খুব জেন্টাল আর কি। তখন বলতেছে যে আমি কি আপনার সাথে খারাপ ভাবে কথা বলতেছি? আপনি এভাবে কথা বলতেছেন কেন? আমি বলছি আপনি কি কারোর সাথে বাজি ধরছেন? সত্যি করে বলেন তো। এরকম দুষ্টুমি যদি করে থাকেন আমাকে বলতে পারেন। যদি কারোর সাথে বাজি ধরেন তাহলে ভাই আমি আপনার কথা বললে আমি আপনার জিতাই দিতেছি, তারপর ডিস্টার্ব করবেন না। তো বলতেছে আমি আপনাকে ডিস্টার্ব করবো না, আমি জাস্ট আপনাকে ফোন করছি, আমি আপনার গল্প শুনলাম এই জন্য আপনাকে ফোন করলাম। আমি কি গল্প শুনছেন আমার কথা? বলছে এই গল্প শুনছি আপনি খুব দুষ্টু, প্রচুর দুষ্টুমি করেন, মানে খুব ভালো আপনি, এই সেই। আমি বলছি এটা কয় নম্বর পাম দিতেছেন আপনি? এত পাম দিলে তো ভাই আমি ফুলে যাবো, আমি এমনি চিকন মানুষ। ও বললো যে, আমি বললাম আপনি কিসে পড়াশোনা করেন? জিজ্ঞেস করলো, মানে জাস্ট ইন্ট্রোডিউস আর একটা মানুষের পরিচয় হলে যা যা জানা যায়। তো এই জানাজানি হলো, ও পড়াশোনা করে হাবিবুল্লাহ বাহার থেকে অনার্স কমপ্লিট করছে, মাস্টার্সে আসা। তো আর আমি তো পড়াশোনা করতেছি, প্লাস ও পাশাপাশি অনার্স কমপ্লিট করে জবে ঢুকছে আর কি, নিউ জব। এই পরিচয় ওই রাত্রে আর কি কথা হলো, এটা প্রায় 8:30-9টার দিকে। তো মানে কথা শুনে, ছেলের কথা শুনে মনে হচ্ছে ছেলে আসলে খুব ভদ্র। মানে অনেকে আছে না নিমচা শয়তান, ওই যে প্রথম ভদ্র ভাব নিল কিন্তু পরে আবার শয়তানি করে, এরকমও না, মানে ভদ্রই। তো রাত্রে কথা হলো, এরপরে ফোন রেখে দিলাম। পরের দিনও সকালে ফোন দিছে, ফোন দিয়ে সে অফিসে যাচ্ছে, আমিও ক্লাসে যাবো, আমি রেডি হচ্ছি। তারপরে এই কথা হইলো,
মানে হালকা পাতলা কথা যাকে বলে। এর মাঝখানে ওই যে নাজমুল নামে যে ছেলেটা ছিল ও কিন্তু আমাকে প্রায় ফোন দেয়। আচ্ছা, মানে আপনাদের এক ধরনের ব্রেকআপ হয়ে গেছে, মানে এটাকে এক ধরনের কি বলবো নাকি ব্রেকআপই বলবো, ব্রেকআপ হয়ে গেছে, তারপরে সে কন্টিনিউ ট্রাই করে যাচ্ছে। হ্যাঁ, ট্রাই করতেছে যে তুমি আমার সাথে কন্টিনিউ করো আর আমি যেভাবে হোক রাজি করবো। তো ফোন দিলে কথাবার্তা ওই যে একটা কথা হয়েছে, একটা মায়া যখন জন্মাচ্ছে না, তো একটা মায়া প্লাস ভালোবাসা যেটাই হোক ছিল তো। তো ওই ফোন দিলে কিছুক্ষণ কথা হয় টয়, কিন্তু আমি ওরকম সিরিয়াস রিলেশনে যাচ্ছি না আর কি। ফোন দেয়, কথা হয়, এদিকে আমার ওর সাথেও কথা হচ্ছে। তো ও জ্যাক যে ও ফোন দিচ্ছে, ওর সাথে কথা হচ্ছে, কেমন আছি, ভালো আছি, ভালো মন্দ, ওর ভালো মন্দ আমার সাথে শেয়ার করতেছে, আমি আমার সবকিছু ওর সাথে শেয়ার করতেছি, মানে ভালো লাগতেছে, ওর কোম্পানিটা অনেক ভালো লাগতেছে, কথাবার্তা সবকিছুই অনেক ভালো লাগতেছে। এরকম চলতে চলতে প্রায় 1-2 মাস চলে যায়। আমি বলি আচ্ছা এবার সত্যি করে বলো তো তোমার রিয়েল নাম কি? তারপর বললাম আমার নাম হচ্ছে জনি, নুরুজ্জামান জনি। নুরুজ্জামান জনি। হ্যাঁ। আচ্ছা। বাসা খিলগাঁও, তিলপাপাড়া। এটা হচ্ছে 2010-এর শেষের দিকে। তো খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায় জনির সাথে আমার, খুব ভালো ফ্রেন্ডশিপ হয় ওর সাথে আমার। মানে ততদিন আপনাদের দেখা হয়নি দুজনে? না, দেখা হয়নি। আচ্ছা। তো আমার আবার বেস্ট ফ্রেন্ড যে ছিল ওর নাম হচ্ছে নয়ন। আমরা ছোটবেলার ফ্রেন্ড ছিলাম। জি। এটা আমাদের মানে ওর বাড়িও পাবনা ছিল। তো আমি এবার ওর সাথে সবকিছুই মানে বেস্ট ফ্রেন্ড যেহেতু সবকিছু তো শেয়ার করবোই, সবকিছু ওর সাথে শেয়ার করতাম। আর কুমিল্লাতে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল বাঁধন। তো ওদের সাথে আমি এবার জনির ব্যাপারটা শেয়ার করলাম। তো বললো যে তোর কি প্রপোজ করছিস? আমি না, প্রপোজ করে নাই বা প্রেম টেম করবে এরকম কোনো ভাব নাই ছেলে। আছে না অনেক ছেলেরা ফোন দিল, 2-3 মাস কথা বললাম বা 2-4 দিন কথা বললাম, ভাল লাগতেছে বা আই লাভ ইউ টা লাভ ইউ বলে ফেলে। এই ছেলের ভিতর না এরকম কোনো ভাবই নাই, জানোস। মানে আমি টোটালি শকড যে একটা ছেলে কথা বলতেছে একটা মেয়ের সাথে, কোনো ভাবই নাই, মানে প্রেম টেম করবে এরকম কোনো ভাবই নাই, বা প্রপোজ করবে এরকম কোনো ভাবই নাই। মানে কথা বলতেছে, ভালো লাগতেছে, কথা বলতেছে, ফ্রেন্ড, খুব ভালো ফ্রেন্ডের মতো, ওর ভালো মন্দ শেয়ার করতেছে, আমিও শেয়ার করতেছি, এরকম আর কি। মানে ভালো লাগতেছে কথা বললে, যে যাই হোক অ্যাটলিস্ট এরকম একটা ছেলে পাওয়া যেত, টাঙ্কি টাঙ্কি মারার কোনো চিন্তা ভাবনা নেই। হ্যাঁ। তো নয়নের সাথে শেয়ার করলাম। নয়ন আর আমি আমার লাইফে যা হতো আমি সবকিছু আমার ফ্রেন্ড নয়নের সাথে শেয়ার করতাম এখন পর্যন্ত, এখন অব্দি। এরপরে ওর সাথে কথা চলতে থাকে, এটা 2010-এর শেষের দিকে। তো এর মাঝখানে কিন্তু আমাকে নাজমুলও ফোন দেয়। নাজমুল আমাকে প্রায় ফোন দেয়, মানে ওর ফোনটা লাগাতার প্রতিদিন থাকে না, ওর ফোনটা হঠাৎ একদিন ফোন দিল। তো নাজমুল ফোন দিলে আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, করলেও করা হয়ে উঠতো না। এক ধরনের সফট কর্নার কাজ করতো, কাজ করতো আর কি। তো তারপর ওর সাথে কথা বলি। এদিকে জনিকে আমি নাজমুলের কথাটা তখনও বলি নাই, যেহেতু আমার এটা হচ্ছে না, এটা আমি আর ঢাকঢোল পিটায় বলে তো লাভ নেই। জি। তো তারপরে 2011 জানুয়ারি 4 তারিখ জনির বার্থডে। হ্যাঁ। ওকে। আমি ঢাকায় আসবো আর কি। আমি তো আমার বাসায় প্রত্যেক সপ্তাহে আসি, মাঝে মাঝে 2-1 সপ্তাহ মিস হয় আর কি, আম্মুর কাছে আসি। তো আমি বাসায় আসবো, তো জনি বলতেছে যে তাহলে তো 4 তারিখে আমার বার্থডে, 4 তারিখের আগে আইসো। আমি বললাম দেখি, চেষ্টা করবো। আমি তো 4 তারিখেও যাইতে পারি, শিওর না, মানে ক্লাস যদি অফ থাকে ক্লাসের উপর ডিপেন্ড করে আর কি। তো আমার 3 তারিখে ক্লাস শেষ হলো, হতে হতে বিকাল হয়ে গেছে, আমি আর রওনা দেই নাই, যে 4 তারিখ ভোরে রওনা দেবো। আচ্ছা। 4 তারিখে সকালে আবার প্ল্যান কি 4 তারিখে দেখা করবেন ওনার সঙ্গে? না, এর আগে হচ্ছে সরি ভুলে গেলাম, মিস করছি। এর মাঝখানে এর আগে ওর সাথে আমার একবার দেখা হয়েছে। কিভাবে ফার্স্ট মিটটা? এটা হচ্ছে 2010-এর অক্টোবরে, শাহজাহানপুর ইসলামী হসপিটালটা আছে না, এটার নিচে দেখা হয়েছে। আমি আমার নানুকে ডাক্তার দেখাইতে আসছি, তো হঠাৎ করে আমি ওর সাথে দেখা করবো না, ও অনেক বলতেছিল দেখা করতে, দেখা করো। তো হঠাৎ করে মনে হলো যে তাক দেখাই করে যাই, ওর বাসা তো শাহজাহানপুর থেকে আর কতটুক। আমার নানুকে ডাক্তার দেখাইতে আসে। আমি বললাম যে তুমি তাহলে একটা কাজ করো, তুমি হসপিটালের এখানে চলে আসো। হঠাৎ করে আমি বলছি, ও কিন্তু 2-3 দিন ধরে আমি ঢাকায় আসছি আমাকে বলতেছি দেখা করার কথা, আর আমি হঠাৎ করে তখন ওকে বলতেছি আমি এখন দেখা করবা তুমি? আমি বললাম হ্যাঁ। বলতেছে আমি তো ড্রিঙ্কস করতেছি ফ্রেন্ডদের সাথে, মানে ওর ড্রিঙ্কসটা কন্টিনিউ করতো না, আচ্ছা, অকেশনালি আর কি, কোন ফ্রেন্ডের বার্থডে ছিল তখন ড্রিঙ্কস করতেছিল। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা করার দরকার নেই। না না আমি আসতেছি। ও আসছে, তো যায় আমি ওরে দেখে আমি টোটালি শক, মানে ওরে দেখে আমি এত ভয় পাইছি। কেন ভয় পাইছি? ও জিম টিম করতো তো, শরীর ছিল ওরকম, হাইটও ওরকম, আবার ড্রিঙ্কস করছে, চোখগুলা লাল হয়ে আছে। ফার্স্ট মিট। হ্যাঁ, দেখা আমি চিন্তা করতেছি আল্লাহ রে আল্লাহ, আমি কোন গুন্ডার পাল্লায় পড়লাম।
পরে আমি দেখে আমি তাকাই আছি, আমি বলছি তুমি জনি? বলতেছে হ্যাঁ। বলতেছে এই তোমার জন্য আমি ড্রিঙ্কস ফেলাই আসছি, তুমি জানো আমি সব ফ্রেন্ড কত মিথ্যা কথা বলে আসছি, আজকে আমার অমুক ফ্রেন্ডের বার্থডে। আমি বললাম যে না আসলে আমি দেখা করবো না ভাবছিলাম, পরে ভাবলাম তোমার বাসার কাছে আসছি, দেখা করেই যাই। মানে একটা জিনিস বুঝতে পারছি যে আপনাদের মধ্যে সম্পর্কটা অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, সো আপনারা দুজনের যে কোনো বিষয়ে খুব ইজি গোয়িং একটা ব্যাপার ছিল। দুজনকে দেখলেই যে দুজনের ভিতরে একটা অন্যরকম সফট কর্নার কাজ করবে ব্যাপারটা এরকম না, খুবই ইজি গোয়িং যেটাকে বলে। হ্যাঁ বলুন। তো তারপরে ওরে দেখে আমি মুখের উপরই বলে ফেলছি, আমি বলছি তোমার দেখা তো আমার ভয় লাগতেছে। কি ভয় লাগতেছে? আমি তোমার দেখে ভয় লাগতেছে, তুমি তো যখন তখন আমার মনে মাইরা টাইরা ফেলবে এরকম। কেন এরকম লাগতেছে কেন? আমি ভাই আমি শুনছিলাম তোমার হাইট বেশি, কিন্তু তোমার যে এরকম চিন্তা করতে পারে তো হাসতেছে। আমি তোমার চোখগুলো আরো লাল হয়ে আছে। বলতেছে আমার চোখ তো সবসময় লাল হয়ে থাকে, আর ড্রিঙ্কস করছি তো এই জন্য আর একটু লাল হয়ে আছে আর কি। তো ওর চোখগুলা মানে খুব সুন্দর লাগতেছে, পাপড়িগুলা এরকম ছিল, মানে আমরা মেয়ে মানুষেরও চোখের পাপড়ি এরকম থাকে না, মানে বড় বড় ছিল, আর মনে হয় কি মাস্কারা দিয়ে চোখের পাপড়িগুলা বেঁকা করে রাখলে যেমন এরকম। আর চোখ দেখলে মনে হয় কি চোখে মনে হয় কাজল টাজল দিয়ে রাখছে এরকম। আচ্ছা, মানে ওর সবকিছুই গঠন, শরীরের এভরিথিং ও সুন্দর ছিল আপনার চোখে। হ্যাঁ আমার চোখে না, সবার চোখে, সবাই ওর প্রশংসা করত। ঠিক আছে, জনি অনেক সুন্দর, জ্যাক অনেক সুন্দর। ওর একটাই ছিল, সেটা হচ্ছে ও কালো ছিল। তো ওরে আবার সবাই ব্ল্যাক ডায়মন্ড, আমিও বলতাম ব্ল্যাক ডায়মন্ডই বলতাম, চেতা যেত, কালো বললে খুব রাগ করতো। একটু পরে ওর কয়েকটা ফ্রেন্ড আসে, মাসুম ভাইয়া, আমি ওকে নাম ধরে রাখি, ও সব ফ্রেন্ডদের ভাইয়াই বলতাম, আমার যেহেতু সিনিয়র ছিল ওরা। মাসুম ভাইয়া, শিশির ভাইয়া, ওরা আসলো একটু পরে। আসার পরে মানে ওরা যেখানে যেত ওদের আমি ফ্রেন্ডশিপটা দেখছি, ওদের ফ্রেন্ডশিপটা মানে এখন এরকম ফ্রেন্ডশিপ দেখা যায় মানে বিন্দাস টাইপ যেটাকে বলে। হ্যাঁ মানে যেখানে যেত সব ফ্রেন্ডরা একসাথে যাইতো, আর খুব ক্লোজ সম্পর্ক। ওরা আসলো, ওদের সাথে আমার পরিচয় করাই দিল। ওই ফার্স্ট ওর সাথেও দেখা, ওর ফ্রেন্ডদের সাথেও দেখা। তো ওখানে দাঁড়ায় আমরা বেশ কিছুক্ষণ গল্পই করি। তো এর মধ্যে আমি এবার জানতে পারি যে মানে তখনই কথা ওঠে আর কি। তো জানতে পারি যে ও রাজনীতি করে, মানে খুব ভালো একটা পর্যায়ে থাকে, আমি দলের নামটা বলবো না। আর রাজনীতি যে করে ও মানে ছোটখাটো ছুটকা বুটকা নেতা থাকে না, ভালোই একটা পর্যায়ে থাকে। কি ছিল সে? মানে রাজনৈতিক দলের নাম বলছে না, বাংলাদেশে তো বিভিন্ন রকমের রাজনৈতিক দল আছে। ও থাকে হচ্ছে খিলগাঁও থানার সেক্রেটারি। কোন দলের এটা বলতে চাচ্ছি না, কোন দলের এটা বলতে চাচ্ছেন না। খিলগাঁও থানার যে দলের নাম বলছেন না, সেই দলের সে সাধারণ সম্পাদক ছিল। এবং এটা কি বাংলাদেশের শীর্ষস্থানীয় দুটো রাজনৈতিক দলের মধ্যে যে কোনো একটি? ওকে, হ্যাঁ। তারপরে জানার পরে আমি তো এটা জানার পরে জিনিসটা কি হয় না, সাধারণত নেগেটিভ ভাবে নাই, কিন্তু সাধারণ আমরা যারা রাজনীতি করি না, এরকম রাজনীতি যারা করে, ছাত্র রাজনীতি বলেন বা যে রাজনীতি বলি না কেন, সেখান থেকে কিন্তু খুব সহজভাবে জিনিসটা কিন্তু কেউ রিসিভ করে না সাধারণ জায়গা থেকে। তো আপনার রিয়াকশন কি ছিল? আমার রিয়াকশন ছিল কি, আমি আসলে ওরকম সফট ফার্স্টে হয়েছিলাম, পরে অতটা হয় নাই, কারণ ওর সাথে আমি যে কয় মাস কথা বলছিলাম আমি ওর ভিতরে একটা দেশপ্রেম একটা ভাব দেখছিলাম। মানে দেশের জন্য কিছু করব, এলাকার জন্য, ওর এলাকার উন্নয়ন করবো। ও তো আমার সাথে সবকিছু শেয়ার করতো, তো এগুলো বলতো আর কি, ওর এলাকায় ও এটা করবে, ওর এলাকায় ও এটা করবে, এইটা নির্মাণ, এটা করবে, সেটা করবে। প্লাস আমি ওর সাথে মানে কথা বলে একটা জিনিস দেখছি, ও মানে মানুষের খুব হেল্প করতো। এবং এই ব্লাড দেওয়া, ও কিন্তু প্রত্যেক 3 মাস না 4 মাস পর পর ব্লাড দিতে হয় না, তো ও কিন্তু এটা কন্টিনিউ ব্লাড দিত। আচ্ছা, তার মানে এই রাজনৈতিক ব্যাপারটা আপনার ক্ষেত্রে তেমন একটা নেগেটিভ কোনো কিছু না না। আচ্ছা, ওকে। ওর ভিতরে আমি ওরকম গুণাবলী দেখি নাই। আচ্ছা, আমি যদি ওর ভিতরে ওরকম গুণাবলী দেখতাম তাহলে নেগেটিভ অর্থে কোনো গুণাবলী এরকম দেখি নাই। আচ্ছা। তো তারপরে তো ওই যে ওই বার্থডের কথাটা, 2011 জানুয়ারি 4 তারিখে আমি সকালবেলা আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বললো তোমার না আজকে আসার কথা, তুমি কালকে বিকালে কি বাসায় চলে আসছো? আমি বললাম না, আমি তো বিকালে রওনা দিইনি, ক্লাস শেষ করে আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছে, আর রওনা দেই নাই, তো আমি হচ্ছে একটু পরে রওনা দেবো। তাহলে উঠো ঘুমের থেকে। আমি দিব আস্তে ধীরে দেই। বলে যে তুমি কি সায়দাবাদ এসে নামবা নাকি যাত্রাবাড়ি নামবা? যাত্রাবাড়ি থেকে গাড়ি দেবো। তখন তো আপনি কুমিল্লাতে? হ্যাঁ। তো মানে আমি আম্মুর বাসায় আসতেছি, আম্মু তো ঢাকায় থাকে। তো আমি উঠে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে এর মাঝখানে তো আমার সাথে কথা হয়েছেই, মানে আমি ঢাকার কাছাকাছি চলে আসছি। তারপর আমি বলতেছে আমি তো সায়দাবাদ আসছি। আমাকে তুমি সায়দাবাদ আসছো কেন? আমি কিন্তু পরে আসতে বলছি সায়দাবাদ, তাহলে না তোমার সাথে দেখা করে যাবো। আমি বললাম দেখা কইরো পরে, আমরা তখন মিরপুর থাকতাম। তো আমি বললাম যে যাইও পরে বাসায় যাও। ও আমার বাসায় যাইতো, কিন্তু হ্যাঁ আমার সাথে পরিচয় করাই দিচ্ছি, আমার খুব ভালো ফ্রেন্ড ছিল। তো আমি বললাম যে বাসায় এসো পরে, বলছে না আমি তো সায়দাবাদ চলে আসছি। তো আমি বাসা থেকে নামলাম, দেখি ও দাঁড়ায় আছে। তো আমি এবার ওকে উইশ করলাম, ওর বার্থডে যেহেতু, চকলেট কিনা দিলাম ওরে আমি।
আমার ব্যাগেই ছিল চকলেট, নিয়ে আসছিলাম। রিক্সায় উঠলাম, আমি বললাম যে রিক্সা উঠছো কেন, আমি তো বাসায় যাবো, আমার একটা সিএনজি ঠিক করে দাও। কারে যাবা বাসায়, পরে যাবো বাসায়, আজকে আমার সাথে ঘুরবা, এরপরে বাসায় যাবো। তো ওইটাই হচ্ছে ওর সাথে আমার ফার্স্ট ঘোরা আর কি। ওকে, ফার্স্ট মিটের পরে ফার্স্ট ঘোরা। ফার্স্ট ঘোরা। বলে তুমি আম্মুকে, তোমার আম্মুকে ফোন দিয়ে বলে দাও যে তুমি আমাদের বাসায় যাচ্ছ, খাওয়া দাওয়া এখানেই করবা টরবা। আমি বললাম তোমাদের বাসায় যাবো আমি এই ড্রেসে, কি বলো তুমি পাগল নাকি, কারে কিছু হবে না। মানে আমি জিন্স আর একটা টপস পরে আছি, আর একটা ছোট্ট একটা জিন্সের জ্যাকেট পরে আছি। তো আমি আবার আম্মুকে ফোন দিলাম, আম্মুকে ফোন দিয়ে আমি বললাম আম্মু আমি তো এরকম আজকে জনির বার্থডে, এখানে জনির এখানে আসছে। তা আমি আবার আম্মুর সাথে জনির আবার কথা বলে দিলাম, জনিকে আম্মু আবার উইশ করলো টললো। তা আম্মু আবার জনির প্রতি একটা মানে ফেইথ জিনিসটা কাজ করতো যে না আমার মেয়ের সাথে উল্টাপাল্টা করবে না। থাকে না, এক একজন মানুষের অ্যাটিটিউড এক এক রকমের, কারো অ্যাটিটিউড দেখেই মনে হয় যে হি ইজ নাইস পারসন। সো আমরা যেটা বুঝতে পারছি যে জনিকে সামহাউ আপনি এবং আপনার ফ্যামিলি খুব পজিটিভলি নিয়েছেন। ওকে, তো তারপরে আমি তো ওর বাসায় যাবো না, মানে আমার খুব লজ্জা লাগতেছে, জিন্স টপস পরে আসি, ওর বাসায় যাবো, মানে কেমন একটা দেখায় সাই ফিল করতেছি যে ওর, আমি ওর থেকে আবার গল্প শুনছি, ওর আবার পুরান ঢাকা একটু মানে কনজারভেটিভ, ওদের বাসার ওর আব্বু আম্মু, ওর থেকে গল্প শুনছি আমি, কে কেমন। আমি বলছি দেখো তোমার আব্বু আম্মু এমন কি মনে করে, তারপর বলতেছে আরে কি মনে করবে। পরে গেলাম ওর বাসায়, ওর আব্বু আম্মুর সাথে পরিচয় করাই দিল। ওর আব্বু তো আমাকে দেখে এরকম করে তাকাই আছে, আমি তো ওর আব্বু তাকানে দেখে বুঝতে পারছি বাবার বাবা উনি তো মাইন্ড করতেছে। তারপরে খাওয়া দাওয়া করলাম টরলাম, খাওয়া দাওয়া করে বের হয়ে আসলাম। বের হওয়ার পরে আমরা মৌচাকে আর কি আনারকলি মার্কেটের ওখানে গেলাম, ওখানে যে ওর ফ্রেন্ড ট্রেন্ড সব আসলো, সব মিলা ধুমছে আড্ডা মারা। আড্ডা মারতেছি, এরপরে প্রায় 8টার মতো বাজে গেল। এরপরে আমি বললাম যে বাসায় চলে যাওয়া দরকার, তারপর আমাকে বাসায় দিয়ে আসলো। ঢাকায় থাকলাম 2-3 দিন, আবার ক্লাসের টাইম হয়ে গেল, পরে আবার কুমিল্লা চলে গেলাম। তার 2-3 মাস পরে ও আবার কুমিল্লা গেল। কুমিল্লা যাওয়ার পরে সারাদিন ঘুরলাম ফিরলাম। আমি আর আমার রুমমেট ছিল লতা আপু। তো লতা আপু আবার খুব ভালো গান গাইতে পারতো, তো লতা আপু ওকে আবার একদিন গান শোনাইছিল। গান শোনানোর পরে ও লতাপুর সাথে দেখা করবে, লতাপুর সাথে দেখা করবে। তো মূলত এই জন্যই ওরা কুমিল্লাতে গেছিল যে লতাপুর সাথে দেখা করবে, প্লাস তোমার সাথে দেখা করবো, চলে আসবো। তো কুমিল্লা গেল, সারাদিন আমি লতাপু ঘুরলাম, বিকালবেলা ও রওনা দিয়ে দিল। এভাবেই চলতেছে ওর সাথে আমার, ও সকাল বিকাল আমাকে কন্টিনিউ ফোন দেয়। এর ভিতরে কিন্তু আমাকে নাজমুলও ফোন দেয়। নাজমুল কিন্তু ফোন দেওয়া অফ করে নাই, নাজমুল কিন্তু এখনো আমাকে রাজি করানোর চেষ্টাই করতেছে। ওর কথা একটাই যে আমার বাবা মা রাজি না হলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি আমার বাবা মাকে রাজি করবো। তা আমার কথা হচ্ছে তুমি তোমার বাবা মাকে রাজি করো, এখনো করো। আর জনির সাথে কিন্তু আমার প্রেম হচ্ছে না। জনির সাথে আমি ব্যাপারটা তখনও শেয়ার করি নাই। তো আমার রুমমেটরা, আমার লতাপু আমাকে বুঝাইলো যে দেখ মনীষা, আমার মনে হয় জনি তোকে লাইক করে। আমি বললাম না, জনি আমার লাইক করে না। তো লতাপু বলতেছে আরে মনীষা, জনি তোরে লাইক করে, ও তোকে কখনো বলবে না, ও ওরকম টাইপের ছেলে না, মানে তুই 8-10টা ছেলের সাথে ওরে মিলাইস না। বললাম করলে করুক, আমার তোর বলে না। কয় তুই একটা কাজ করতে নাজমুলের সাথে করে ফেলে। আমি নাজমুলের সাথে আমার ব্রেক করে ফেলছি, ও যদি আমাকে ফোন দেয় আমার কি করার আছে। তারপরে লতাপ আমাকে বুঝাচ্ছে যে মনীষা তোর লাইফের তো এমনিতেই এরকম অবস্থা, জনি যদি তোকে প্রপোজ করে তুই রাজি হয়ে যাস। আমি আরে লতাপু কি বলো, ও রাজনীতি করে, ওর লাইফের কোনো সিকিউর আছে, প্লাস না সম্ভব না, আর ওর বাবা মাও যে রাজি হবে এর কিসের গ্যারান্টি। লতাপু আমাকে বলতেছে দেখ মনীষা, জনি এমন একটা ছেলে, আমার মনে হয় যে জনি যদি তোকে প্রপোজ করে তো রাজি হয়ে যাওয়া উচিত, এবং জনি নাজমুলের মতো ওই কাজটা করবে না বা ওই কথাটা বলবে না যে আমার বাবা মা রাজি হলে তোমাকে বিয়ে করবো, তা না হলে না। জনি এমন একটা ছেলে যে ও তোকে অনেক হ্যাপিও রাখবে, প্লাস ও সবকিছু ঠিক করে ও তোকে বলবে। আচ্ছা, তা এটা আমার লতাপুর আলোচনায় থাকে আর কি। তো তারপরে 2011 মাঝামাঝি দিয়ে হঠাৎ করে আমি জনির সাথে কথা বলা বন্ধ করে দিই। কোনো কারণ ছিল কি? কোনো কারণ ছিল বলতে কি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে জনি আমাকে পছন্দ করে। তো 11 মাঝামাঝি দিয়ে আমি বুঝতে পারি যে ও আসলে আমাকে পছন্দ করে। ফোন দিলে আমি ইগনোর করা শুরু করে দিই। কারণটাই হচ্ছে ওই যে নাজমুলের থেকে আমি যে ব্যাপারটা পাইছি, ওর ফ্যামিলি রাজি হয় নাই, আমিও চাচ্ছিলাম না কোনো প্রেমে যাইতে। আবার প্রেম টেম করবো, আবার এরকম কাহিনী হবে, বাবা এসব দরকারই নাই আমার। তখনও জনি আমাকে বলে যে তুমি আমাকে ইগনোর করতেছো কেন, কারণ কি? আমি বললাম দেখো জনি, আমি আসলে চাচ্ছি না, আমি চাচ্ছি আমাদের সম্পর্কটা যেমন ছিল এরকমই থাক। আমি বললাম তুমি যা ভাবতেছো এরকম তো এটা সম্ভব না। কেন সম্ভব না, কেন আমি কোন দিক দিয়ে খারাপ? আমি বললাম দেখো, খারাপটা মেন কথা না, খারাপ আমি, আমার প্রবলেম, তোমার কোনো প্রবলেম নেই। তারপর বলতেছে যে তোমার এই প্রবলেম, আমার কাছে কোনো প্রবলেম না।
তা আমি বললাম প্রবলেম না তোমার ফ্যামিলির জন্য, আমার ফ্যামিলির কাছে কোনো প্রবলেম না। মানে আপনি আপনার ব্রোকেন ফ্যামিলির কথা বললেন, রাইট? ওকে। কেন সম্ভব না কেন? আমি বলি তুমি রাজনীতি করো তো, তোমার লাইফের কোনো সিকিউর নাই, কোনো ই নাই, যে কোনো মুহূর্তে, এটা একটা ফ্যাক্ট, রাইট? খুব রাজি করানোর চেষ্টা করতেছে আমাকে, কিন্তু আমি রাজি হচ্ছি না। এক পর্যায়ে খুব রাগ করে আমাকে ফোন দেওয়া বন্ধ করে দেয়। আচ্ছা। হঠাৎ করে 3-4 দিন পরে আমাকে ফোন দেয়। ফোন দিয়ে আমাকে বলে কি, মনীষা আমার তো একটা প্রেম হয়ে গেছে। আমি বললাম ভালো তো, গুড নিউজ। আমি শুনে যে আসলে তখন খারাপ লাগতেছে এরকম কোনো কিছু না, ও ভাবতেছে আমার হয়তো খারাপ লাগছে, এক ধরনের জেলাসি তৈরি করা বা এক ধরনের করা। হ্যাঁ, মেয়ের নাম কি? বলতেছে ওর নাম তো মৌ, দাঁড়াও তোমার সাথে আমি কথা বলে দিব। আমি বললাম আমি কথা বলে কি বলবো, কারণ আমি তো তোমার ওই মেয়ের কাছে আবার সারাক্ষণ আমারই গল্প বলতো, মনীষা এটা, মনীষা সেটা। ঘন্টাখানেক পরে মেয়ের সাথে আমার কথা বলাই দিছে। কথা বলার পরে আপনার ফিলটা কি হলো? কথা বলার পরেও ফিল তো তারপরে টু বি অনেস্ট আপনার কি ফিল হচ্ছিল সেই মুহূর্তে? কেমন যেন রাগ হচ্ছিল। সেটাই আমি এই ন্যাচারাল ফিলটাই জানতে চাচ্ছিলাম। তারপরে জনিকে বললাম যে হ্যাঁ কনগ্রেস, এই সেই প্রেম করতেছে ভালো। বলতেছে যে উফ কিরকম যেন পুরো একটা গন্ধ লাগতেছে, পুরো গন্ধ লাগতেছে। আমার রুমে তো কয়েল জ্বলতেছে, তুই মনে হয় কয়েলের গন্ধ পাইতে হবে। তারপরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে রাখি ভাই। আচ্ছা আমি এই যে ফোন রাখছি, আমি এরপরেও ফোন দিলে আমি ফোন ধরতাম না। দেখা যাচ্ছে 2 দিন 3 দিন ধরে আমাকে ফোন দিয়েই যায়। লতাপুকে ফোন দেয়, তাই আমার রুমমেট অন্য কাউকে ফোন দিচ্ছে। তো তারপরে 2-3 দিন পর আমি ফোন ধরতাম। কি ব্যাপার, কি হয়েছে, তোমার গার্লফ্রেন্ড মাইন্ড করবে না, তুমি এত ফোন দাও কেন আমাকে? তুমি আমার সাথে কথা বললে তোমার সমস্যা দেখি, আমরা তো ফ্রেন্ড, তুমি বলছো না আমরা ফ্রেন্ড, আমরা তো ফ্রেন্ডই আছি, তো এখানে সমস্যা কোথায়? আমি বললাম না কোনো সমস্যা নেই, দেখো অনেক সময় তো ফ্রেন্ডশিপটা তোমার গার্লফ্রেন্ড ভালো হবে না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো তারপর আমি ফোন ধরতাম না 2 দিন 3 দিন পরে। মানে আমার একটা রাগও কাজ করতো যে এটা কোন ধরনের ব্যাপার হলো রে বাবা, তুই আমার বললি আমার তোর ভাল লাগে, আমি রাজি হইলাম না, এলাকে তুই মানে আরেকজনের সাথে প্রেম করবি, এটা কোন ধরনের কথা হইলো? মানে কেমন ফাতরা টাইপসের ছেলে। কয়েকদিন পরে এরকম যাচ্ছেই ওর গার্লফ্রেন্ডের সাথে আমার নিয়েও ঝামেলা হয়েছে। ওর গার্লফ্রেন্ড ওকে বলছে যে হ্যাঁ তুমি ওর সাথে কথা বলবা, তা নাহলে আমার সাথে কথা বলবা। ও আবার এই কথা ফোন দিয়ে আমাকে বলছে, আমাকে তাহলে ফোন দাও কেন, ফোন দিয়ে আবার তুইও বলতাম আমি ওকে, তুমি যে বলতাম সবসময় তা না, তুইও বলতাম। তো বলতেছে যে না আমার তো তোমার সাথে কথা না বললে ভালো লাগে না, তোমার সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না। আমি শোনো তুমি একটা ফালতু আর তোমার গার্লফ্রেন্ড হচ্ছে আরেকটা ফালতু, 2 ফালতু মিলায় তোমাদের এই অবস্থা, তাহলে জগতের সবচেয়ে ভালো হচ্ছে তুমি না? আমি তো ভালো, আমি কি খারাপ নাকি? তোমার গার্লফ্রেন্ড হচ্ছে একটা আস্তা ফালতু একটা মেয়ে। বলতেছে তুমি কিভাবে বুঝলাও ফালতু? আমি কি শোনো, আমি হোস্টেলে থাকি, মেয়েদের সাইকো সম্পর্কে আমি বুঝি। ওই মেয়ে হচ্ছে একটা ফালতু একটা মেয়ে, ওই মেয়ে যাই দেখো তোমার নাকে দড়ি দিয়ে ঘুরাইতেছে, আরো কত ছেলের সাথে প্রেম করে। তো জনি বলতেছে করলে করুক, এটা আমার গার্লফ্রেন্ডের ব্যাপার, এটা তোমার ব্যাপার কি, তোমার এত কথার কি দরকার? তো ওই মেয়ে আবার করছে কি, মেয়ের একটা ফ্রেন্ড দ্বারা আমার কাছে ফোন করাইছে। আমি ছেলের বই কাটুক আমি ফোনটা রেখে দিয়েছি। আচ্ছা, মানে একটা জিনিস কি মানে পরিষ্কার, আলটিমেটলি জনি কি মেয়েটার সাথে প্রেম করছিল নাকি আপনাকে? না, জনি মেয়েটার সাথে প্রেম করতেছে, আলটিমেটলি করছিল। হ্যাঁ করতেছে, কিন্তু ও কিন্তু মেয়েটাকে ভালোবাসে না, মানে ও আমাকে দেখায় প্রেমটা করতেছে। এক্স্যাক্টলি, মানে মেয়েটা জানতো যে জনি তাকে লাভ করে, কিন্তু জনি আসলে তাকে লাভ করছে না। না, করতেছে না। এবং আমার যেটা মনে হয় যে আপনাকে পাওয়ার জন্য মেয়েটাকে উইপন হিসেবে ব্যবহার করছে সে। হ্যাঁ হ্যাঁ, ফাইন, ওকে। তারপর ওই ছেলে ফোন রেখে দিল, আমি ছেলেকে বকাবকি করলাম। ওই যে মৌ এর ফ্রেন্ডে আমাকে ফোন দেওয়া হয়েছে, এই কাজটা মৌ করাইছে। মানে মৌ আসলে জনির কাছে আমাকে খারাপ প্রমাণ করার জন্য আমি তো কথা বললামই না। তো পরের দিন জনি আমাকে ফোন দিচ্ছে, বলতেছে যে রাত্রে কি তোমাকে কোনো ছেলে ফোন দিচ্ছে, তুমি কি কথা বলছো? আমি বললাম যে একটা ছেলে ফোন দিচ্ছে, তুমি কথা বলছো? আমি কি কথা বলছি কি, আমি এরকম বলছি ছেলে ফ্রেন্ডশিপ করতে চাই, আমি এরকম বলছি যে তুমি আমাকে ফোন দিবা না, তুমি তো আমার ছোট। কার কিছু বলছো? আমি না, বইকা টুকা ফোন রেখে দিচ্ছে। ঠিক আছে। আমি বলছিলাম কেন, এই কাজটা নিশ্চয়ই তুমি করছো? বলতেছে আমি করি না, এরকম এটা মৌয়ের ফ্রেন্ড। এরপরে তো আমার মেজাজ খারাপ হয়ে গেছে যে কত বড় সাহস রে তোর গার্লফ্রেন্ড আমার ফোন দিল। আমি তো গালি গালাজ কইরা, মানে মুখে যত রকম গালি আসে যে তোর ফ্রেন্ড কেন, তোর গার্লফ্রেন্ড কেন ফোন দিবে? আলটিমেটলি কাটা খায় নুনের ছিটা। ওকে, ও চুপ করে সব শুনতেছে, কিন্তু ও খালি বলতেছে তুমি তো রাগ করতেছো কেন, রাগ করতেছো না, রাগ করে গিয়েছে। এটা আমার মানে আমি যাই বলি ও তারপর ওর গার্লফ্রেন্ডের খালি প্রশংসা আমার সামনে, ওর গার্লফ্রেন্ড আর ফোন দিয়ে খালি গার্লফ্রেন্ডের প্রশংসা করতো, গার্লফ্রেন্ড এটা করছে, গার্লফ্রেন্ড সেটা করছে। তো এভাবে ওর গার্লফ্রেন্ডের সাথে ওর সম্পর্ক চলে প্রায় 3.5 মাসের মতো। হঠাৎ করে একদিন আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে বলতেছে যে মনীষা একটা কথা বলি। আমি বলি বলো, কি হয়েছে? মন মেজাজ তার খারাপ। আমি বলি কি হয়েছে তোমার? তো বলতেছে মনীষা এরকম মৌ তো এরকম একটা ছেলের সাথে আমি দেখছি। আমি তো তোমাকে আগেই বলছি ও ফালতু মেয়ে, আমি তো ওই মেয়ের নামে যত বদনাম আছে, মানে মেয়ে সম্পর্কে, মেয়ে এরকম মেয়ে সেরকম, কিন্তু আমি মেয়েকে কিন্তু দেখি নাই পর্যন্ত চোখে। বলতেছে মনীষা তোমার কথাই ঠিক, দেখছো
তুমি আসলে তুমি যদি রাজি হয়ে যেতা, তা এখন ওর মুখ দিয়ে সত্যি কথা বাইরে যাচ্ছে আগে, বলে তুমি যদি রাজি হইতা তাহলে কি আমি এই মেয়ের সাথে প্রেম করতাম? আমার পার্সোনালিটির সাথে কি এই ধরনের মেয়েরা যায়? তোমার জন্যই তো আমি এসব ফালতু মেয়েদের সাথে প্রেম করা লাগছে। এখন আমার মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আমি মানে মানে কি তুমি তুমি প্রেম করছো তোমার ব্যাপার, আমার কারণে কি? কয় তুমি রাজি হলে তো আমি তোমার সাথে প্রেম করতাম, এই মেয়ের সাথে প্রেম করতাম নাকি? তারপরে আবার শুরু ঝগড়া তার সাথে। আমারে বলতেছে যে তুমি আমার এত জ্বালাইতেছো ইদানিং, তোমার জ্বালা আমি মইরাই যাবো। আমি বলতেছি মইরা যাও। আমি তোমার কি জ্বালাইতেছি? আর আমার জ্বালা তোমার যদি মরতে ইচ্ছা করো তাহলে তুমি মইরাই যাও। মানে ওই যে ঝগড়া হয়েছে, যে ঝগড়ার ইতে আমি বুঝতে পেরেছি। ও বলতেছে আমি কিন্তু সত্যি মইরা যাবো, তুমি দেখো, তুমি যে রাজি হইলা না, আমি কিন্তু সত্যি মইরা যাবো। তো ও তখন আমাকে বলতেছে বিয়ের কথা, আবার প্রেম করতে চাচ্ছ না তাহলে তুমি বিয়ে করে ফেলি, চলো আমরা। ওই বিয়ে নিয়ে আবার ঝগড়াঝাটি, তুই এই এত মুটকির সাথে প্রেম করছিস, এই করছিস, আবার আমার বিয়ের কথা কষ্ট, সাহস তো কম না। বলতেছে আমি কিন্তু সত্যি তাহলে মরে যাবো। আমি মরে যাবো, মরে গেলে কি হয়েছে? ফোনটা রেখে দিছে, ঠাস করে রেখে দেওয়ার পরে রাত্রে ফোন দিছে। রাত্রে ফোন দিয়ে বলতেছে কি যে আমি এরকম স্লিপিং পিল খাইছি। আমি বললাম ভালো করছো তো, স্লিপিং পিল খাইছো, আরো খাও, আরো বেশি করে খাও। আমি নাম বলে দেই, তা আমি আবার একটার পর একটা বলতেছি। আমি আবার যে মানে প্রাইভেটিক্যালে পড়তাম, সেই হিসেবে আমি ওষুধপত্রের নাম একটু আবার ভালো জানতাম। আমি আর বুঝি নাই যে আমি ওষুধের নাম বলতেছি, ও সত্যি সত্যি ওষুধের নামগুলা লিখে নিচ্ছিল। ও সত্যি সত্যি আমি যেগুলো নাম বলছি সত্যি সত্যি এগুলো কিনে আনছে এবং ওগুলো খাইছেও। আচ্ছা। এরপরে টানা 2 দিন ও স্লিপিং পিল খাইছে, 50টার মতো খাইছেও। OMG। ওকে। 3 দিন সকালবেলা আমাকে ফোন দিচ্ছে, অফিসে যাচ্ছে। আমি বলছি কি হয়েছে? বলতেছে যে আজকে রাত্রেও তো খাইছিলাম। আমি কে ভালো করছো তো, এখনো তো মরো নাই, মরবা না তো, শয়তান মানুষের তাড়াতাড়ি মরে না, এরকম ভাবে বলতেছি আমি। কয় না ঠিকই বলছো, আমি মরতাছি না কেন বলো তো, 50টার মতো ওষুধ খাইলাম এরপর মরতাছি না। আমি বলতেছি 50টার মতো খাই বলছো, 100টার মতো খাও তাহলে মরবা। আমি ওষুধের নামগুলো বলে দিছি, তোমার মনে নাই? তা বলতেছে আমি তো ওগুলোই কিনাই না খাইছি। আমি কি তুমি ওগুলোই কিনাই না খাইছো, তো তাহলে মরতেছো না কেন? তোমার তো তাহলে একটা কাজ করো, গাড়ির নিচে পড়ে মরে যাবে। মানে আমি তো আসলে সিরিয়াসলি নিচ্ছি না আসলে কথাগুলো, কিন্তু ও তো সিরিয়াসলি করছে। ও সিরিয়াসলি করতেছে, আমি তখনও জানি না। ও যে আমার বলতেছে যে আমি হাঁটতে পারতেছি না। আমি তুমি হাঁটতে, ও কথা যেন কেমন জড়াই আসতেছে। তারপরে কথা যখন জড়াই আসতেছে তখন আমি বলতেছি জনি তুমি সত্যি করে বলো তুমি স্লিপিং পিল খাইছো? তখন বলছে হ্যাঁ আমি খাইছি তো, আমি কি তোমাকে মিথ্যা বলতেছি? সত্যি আমি খাইছি। আমি তুমি কি স্লিপিং পিল খাইছো? কয় তুমি যেগুলো বলছো এগুলো। আমি তো শুয়েছিলাম, আমি লাফ দিয়ে উঠছি, মানে মাথা নষ্ট আমার। তুমি কয়টা খাইছো? আমি 50টা খাইছি। তুমি 50টার মতো খাইছো, তুমি অফিসে যাচ্ছ মানে? তুমি কথা বলতে পারতেছো, কথাই বলতে পারতেছো, কথা জড়ায় জড়ায় আসতেছে। বলতেছি তুমি অফিসে যাও না, তুমি রিক্সাটা নিয়ে তুমি ব্যাক করো বাসায়। বলতেছে আরে আমি মরবো না, তুমি তো বললা আমি মরবো না। তারপরে ও অফিসে ঢুকলো, অফিসে ঢুকে আমার সাথে কথা বলতেছে। তো অফিসে কলিগরা মিলে সবাই জিলাপি খাচ্ছিল। কোন কলিগ যেন জিলাপি নিয়ে আসছে, তো খাচ্ছে। আমি তারপর বলছি আমি জনি তুমি জিলাপি মুখে দিও না। বলতেছে আমি তো কামড় দিয়ে ফেলছি। আমি তুমি জিলাপি খাও না, তুমি আরে আমি তো মরবো না, তুমি না বলছো আমি মরবো না। ওরও কিন্তু এই যে আমার উপর জিদ, আমি কেন মরার কথা বললাম, সেটা খুব ইগোতে লেগেছে। হ্যাঁ, মানে আমি ওর কথা হচ্ছে কেন তুই মরার কথা বললি আমারে, আর তোর কারণে তো আমার মান সম্মান গেল। আমি এই সময়টাতে মানুষ না হয় কি অনেক সিম্প্যাথি চায়, অনেক বেশি পরিমাণে চায় যে আমাকে অনেক লাভ করে, এটা যে মানুষের জন্য ওরকম করছে সেই মানুষের কাছ থেকে কোনো না কোনো ভাবে জোর করে হলেও নিজের ক্ষতি হলেও একটা লাভ বা সিম্প্যাথি আদায় করতে চায়। সামহাউ ম্যাক্সিমাম ক্ষেত্রেই কষ্টটা এরকমই থাকে যারা আসলে স্লিপিং পিল নেয় বা সুইসাইড করতে চায়। বলুন তারপর। ও জিলাপি খাচ্ছে আর কথা বলতেছে, আমি নিষেধ করতেছি এরপরও খাইতেছে। ও বলতেছে মনীষা আমার বমি আসতেছে, আমি বমি করবো। এই তো আমার তো তখন বুঝতে পারছে এই তো খারাপ লাগা শুরু, তো এখনই অসুস্থ হয়ে যাবে, বমিটা করলেই অসুস্থ হয়ে যাবে। আমি ফোন লাইন কাটে নেই, ও যে বমি করতেছে আমি শুনতেছি। ওর কলিগরা এসে ওরা ধরছে যে জনি ভাই কি হয়েছে কি হয়েছে। ওর এক কলিগের গায়ের উপর বমি করে দিচ্ছে। ওর এক মেয়ে কলিগ আর কি, আমেনা আপা, উনি ডাক দিয়ে বলতেছে এই জনি ভাই সেন্সলেস হয়ে গেছে, তাড়াতাড়ি ধরো। পরে আমেনা আপা ফোনটা ধরছে, ফোনটা ধরে বলতেছে যে মনীষা আপা কি হয়েছে, আপনার সাথে কিছু হয়েছে, কি হয়েছে? তারপরে বলতেছে আমেনা আপা তো স্লিপিং পিল খাইছে। তারপর লাইনটা কাটতে দিয়েছে, আচ্ছা ঠিক আছে পরে কথা বলতেছে। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি যে আমি ঢাকা চলে আসবো। আমি শিওর ছিলাম 50 স্লিপিং পিল খাইছে, ওর বাঁচবে না কনফার্ম। আচ্ছা, ওকে ঢাকা মেডিকেলে নিয়ে গেল। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে উপর পর্যায়ে থেকে ফোন আসে, যেহেতু ও একটা মানে নেতা ছিল, ওর ভক্ত ওর ছেলেরা যারা ছিল সব ভরে গেল, মানে ওর দলের অনুসারী যারা ছিল। তো ওনারা অনেক ভয় পেয়ে গেছে এত লোকজন দেখে যে এই রোগী যদি ইনকেস মারা যায় তাহলে তো মেডিকেলের অবস্থা 12টা বাজায় ফেলবে ছেলেরা। তো তারা বলতেছে আমাদের আইসিইউ খালি নাই, আপনারা, আমি ফোনে ফোনে সব শুনতেছি খালি, আমি তখনও ঢাকায় এসে পৌঁছাই নাই, বলতেছে আইসিইউ খালি নাই, আপনারা অন্য হসপিটালে নিয়ে যান।
এখন তো ছেলেরা সব চেটা গেছে, কি আইসিইউ কারণে আপনি আইসিইউ নিয়ে আপনি খালি করতেই হবে, এই করতে হবে সেই করতে হবে, মানে এত চেপাচেতি হয়ে। তো তারপরে ওখান থেকে ওকে হলি ফ্যামিলিতে নিয়ে গেল। ঢাকা মেডিকেল থেকে ওকে ওয়াশ করে দিচ্ছে। ওয়াশ করানোর পর ওর অবস্থা খুব খারাপ, ও হাত পায়ে কোনো নাই। ডাক্তাররা বলতেছে যে ও জানটা জাস্ট বুকের কাছে এসে ধকধক করতেছে, যখন তখন এটা বের হয়ে যাবে। মাই গুডনেস। আমি তখন নামছি ঢাকায়, তখন আমি হলি ফ্যামিলিতে মানে আমি চিন্তা করতেছি আমি যাব। হঠাৎ করে ওর ছোট ভাই ফোন দিচ্ছে, ওর ছোট ভাইয়ের নাম হীরা। তো ফোন দিয়ে বলতেছে যে আপনার নাম কি মনীষা? আমি বললাম হ্যাঁ। বলতেছে আপনার সাথে কি হয়েছে আমার ভাইয়া? আমি বললাম ভাইয়া কিছু হয় নাই। তো আপনি সত্যি করে বলেন তো আপনার সাথে আমার ভাইয়া কি হয়েছে? আমার আম্মু আপনার সাথে কথা বলবে। আমি তো ভয় এসেছে, আমি ঠাস করে লাইন কাটে দিয়ে মোবাইল দিয়ে অফ করে আমি আর হসপিটালে কি যাব। আমি সোজা বাসায় চলে গেছি ভয়ে, জানলা এই ছেলে কিছু হলে তো আমি মার্ডার কেস একদম ফাঁসে যাবেন। বাসায় যাওয়ার পর আম্মু আমরা বলতেছে কি ব্যাপার তুমি হঠাৎ করে চলে আসছো? তারপরে বলতেছে আম্মু জনিতে এরকম ফুড পয়জনিং হয়েছে। তো অবস্থা তো খুব খারাপ, এই জন্য ওকে দেখতে আসছি। তাহলে কোথায় আসে? আমি বললাম হলি ফ্যামিলিতে। তাহলে তুই হলি ফ্যামিলি ঘুরে আসতে আবার এখন আসছো, আবার যাবে। আচ্ছা ভালো হয়েছে, তাহলে আমিও যাই। আমি বলছি আম্মু আমরা এখন যাবো না, আমরা কালকে যাবো। আমি ফুড পয়জনিং অবস্থা খুবই খারাপ আম্মু, একেবারে বাথরুম থেকে বেরোতে পারছে না, এখন গিয়ে দেখা করতে পারবো না, তুমি বরং এখানেই থাকো। আমি তো ভয়ে আসছি, আমি তো আল্লাহ করতেছি আল্লাহ ছেলেটার বাঁচে দাও, আল্লাহ জনি বাঁচে দেয় আল্লাহ। একে তো মারার কাছে মামলা খবর, একে তো খারাপও লাগতেছে। পরের দিন খবর নিলাম যে না ও ঠিক আছে, এখন একটু বেটার। না সেন্স ফেরে নাই, এখনো ফেরে নাই, কিন্তু মানে বাচ্চার সম্ভাবনা এখন আসছে। আমি মোবাইলটা আবার খুলছি, ওর ছোট ভাই আবার আমাকে ফোন দিচ্ছে, আপনি লাইনটা কেটে মোবাইল বন্ধ করে দিলেন কারণ আমার আম্মু আপনার সাথে কথা বলবে, আপনি কি হয়েছে? হ্যাঁ। আমি তো আবার বলতেছি ভাইয়া আপনি কি জানতে চান? আমার বলতেছে আমার ভাইয়া কেন স্লিপিং পিল খাইছে বলেন তো। আমি বললাম আমি তো আপনার ভাইয়ার ফ্রেন্ড, আমার সাথে তো আপনার ভাইয়ের কোনো প্রেম টেম কিছু নাই। আপনার ভাইয়ের প্রেম ছিল যে মৌ নামে মেয়েটা আছে না, ওর সাথে। ওকে ফোন দেন? হ্যাঁ আপনি ওকে একটা ফোন দেন, ওকে ফোন দিতে পারেন। ওর নাম্বার আমার নেই, ওর ফ্রেন্ডের নাম্বার আমার কাছে আছে। তারপরে জনির ফ্রেন্ড মাসুম ভাই ওদের জিজ্ঞেস করলো, ওরাও বলতেছে যে না আসলে তো মনীষের সাথে জনির কোনো প্রেম নাই, না আসলে তো আমার সাথে প্রেম ছিল না। এগুলো গেল, যাওয়ার পরে ওর 4 দিনের দিন ওর সেন্স আসছে। তা আমি তো ফোনে খবর নিচ্ছি ওর ফ্রেন্ডদের থেকে। 4 দিন ওর সেন্স আসার পরে ও আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে মানে এত আস্তে আস্তে কথা বলতেছে, ওর কথা আমি লাউড স্পিকার দিয়ে শুনতে পাচ্ছি না, পরে হেডফোন লাগাইছি, এত আস্তে। আমি বলছি তোমার সেন্স আসছে? বলতেছে হ্যাঁ। আমাকে তুমি আসার সাথে সাথে আমার ফোন দিছো? তোমার আব্বু আসছে? কয় না আব্বু আছে, বাইরে আছে। আমি কি তাহলে তুমি মোবাইল পেলা কোথায়? ওই যে ভিতরে ওনাদের ফোন দিয়ে ফোন দিচ্ছে। তা আমি বলতেছি তোমার সাহস কত বড়? বলতেছে আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি, আমার মোবাইলটা যেন কোন ছোট ভাইয়ের কাছে আছে, নিয়ে ফোন দিচ্ছি। আমি তুমি আমাকে এখন ফোন দিতে গেছো কেন? তোমার এখন কেমন লাগতেছে জিজ্ঞেস করতে। বলতেছে তুমি কোথায়? আমাকে ঢাকায়। ঢাকায় আসছো? তো হসপিটালে আসছো না? আমি বললাম যে না আসি না। ঢাকায় কেন আসছো? ভাবছো আমি মইরা যাবো এই জন্য আসছো? আমি কিন্তু তখন অনবরত কাঁদতেছিলাম। মানে আমার কেন জানি খুব কান্না পাচ্ছে যে your heart is melting. যে আমি বললাম আরো স্লিপিং পিল খাই ফেলা। আমি বলতেছি যে আমি বললাম আর তুমি খাইলা, তুমি এটা একটা কাজ করলা। তো বলতেছে তুমি তো বললাম মইরা যেতে, এই জন্য মইরাই যাবো ভাবতেছি। তো ভাবলাম মইরাই যাবো, এখন মরতে দিল না। মনে হয় তোমার সাথে আমার বিয়েটা কপালে আছে গো, এই জন্য মনে হয় মরে। আবার এই কথা মানে বিয়ের কথা মুখ থেকে যাচ্ছে না, করবেই সে। দিস ইজ অ্যামেজিং। প্রিয় শ্রোতা আপনাদেরকে তো তারপরে আমি বলতেছি যে তুমি আইসিইউতে থাকো তোমার এই বিয়ের কথা কয়, এই জন্যই তো খাইলাম, এইটা কি বাদ দিব বলো? তা আমি বলতেছি আচ্ছা তুমি ফোন রাখো যাও তোমার আব্বু আম্মুকে ডাকাও, নার্স দিয়ে ডাকে কথা বলো। তো ফোনটা রাখলো। ঘন্টাখানেক পরে এই 1 ঘন্টা পরে আমাকে আবার ফোন দিল ওর ফোন থেকে। আমি খালি বলতেছি তুমি কাজটা ঠিক করলা, এটা একটা কাজ করলা, তোমার একটা রেপুটেশনেরও তো ব্যাপার আছে। ও রাজনৈতিক সবাই জানলো কি ও হচ্ছে স্লিপিং পিল খেয়েছে, এটা জানেই নাই কেউ। সবাই জানলো যে ফুড পয়জনিং হয়েছে, স্লিপিং পিল খাইছে, এটা জাস্ট মানে খুব কাছের কয়েকজন জানলো, কারণ ওর তো একটা লিডার ইমেজ নষ্ট হয়ে যাবে ফলোয়ারদের কাছে, যে আসলে কেউ মানতে পারবে না। আমি যাকে লিডার মানবো সে নারী ঘটিত কোনো ব্যাপারে কিংবা তার হার্ট উইক হয়ে গেছে এবং সে কারণে সে স্লিপিং পিল খেয়েছে, তাকে নিজের জায়গা থেকে লিডার মানাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এবং এটা লিডারদের আসলে অনেক কিছুই
ছেপে যেতে হয়, গোপন করে যেতে হয়। ট্রু। এবং যার জীবনের গল্প আসলে আপনি শুনছেন, সে কোনো না কোনো ভাবে যে মানুষের কথা এখানে বলছে সে মানুষের সাথে জড়িত, এবং সে কিভাবে জড়িত সেগুলো এখন পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। আরো ভবিষ্যতে যতক্ষণ শুনবেন আপনারা ফাইনালি ওর সাথে ওর সম্পর্কটা আবিষ্কার করতে পারবেন। এবং উনি বেসিক্যালি জনির কথা এখানে আসছে। বাংলাদেশের দুটি শীর্ষ রাজনৈতিক দল যে কোনো একটি, আমরা কখনোই হ্যালো 8920 আমাদের রাজনৈতিক দলের নাম মেনশন করি না, বাট পরিচয় জানার জন্য একটু ধারণা দেবার জন্য বলছি, শীর্ষ রাজনৈতিক দুটো দলের যে কোনো একটির তিনি খিলগাঁও থানার সেক্রেটারি ছিলেন। ওকে, হ্যাঁ বলুন। তো তারপরে সুস্থ হয়ে বাসায় গেল। বাসায় যাওয়ার পরে যখন বের হইতে পারলো, বের হওয়ার পরে আমার সাথে দেখা হইলো। তো দেখা হওয়ার পরে আমি তো আমি তাকাই আছি, মানে ও এত শুকায় গেছে, এমন হয়ে গেছে, ওরে দেখে মনে হচ্ছে ওরা টোকা দিলে পড়ে যাবে। এখন ওর মুখে খালি ওই একই কথা, বিয়ে বিয়ে বিয়ে। মানে এখন আর কোনো প্রেমের কথা বলে না, আমি তোমাকে বিয়ে করবো ডিরেক্ট। হ্যাঁ। তারপরে আমি তো এখন ওকে বিয়ে করবো না, আমি বলতেছি না আমি তো বিয়ে করবো না। কেন বিয়ে করবো না? তাই আমি বললাম যে দেখো জনি, আমার এরকম, আমি তখন ওই নাজমুলের কথাটা তুললাম। আমার বলতে তুমি নাজমুলের কথাটা আমাকে বলো নাই। আমি বললাম এটা বলার মতো কোনো কারণ ছিল না, এটা যদি বলার মতো হইতো তাহলে আমি অবশ্যই তোমাকে বলতাম। তো এটা ওর সাথে ওর ফ্যামিলি রাজি না। আমাকে বলতেছে দেখো মনীষা, আমি তোমাকে একা একা বিয়ে করবো না, আমি তোমাকে বলবো না যে চলো কাজে বসে বিয়ে করে, আমি আমার ফ্যামিলি নিয়েই বিয়ে করবো তুমি যদি রাজি হও। আমি বললাম যে জনি এটা কোনোভাবে সম্ভব না, তুমি রাজনীতি করো। আর আমার একে তো আমার ব্রোকেন ফ্যামিলি, আমি চাই আমি এমন একটা মানে বটগাছের নিচে যাই বসতে যেটা আমাকে সর্বক্ষণ ছায়া দিয়েই রাখবে। বলতেছে তো আমাকে কি তোমার এরকম লাগে, আমি কি তোমাকে ভালো রাখবো না? তা আমি বললাম হ্যাঁ রাখবা, হয়তো বা রাখবা, কিন্তু আমি কোনো রিক্সে যাইতে চাই না। তা আমি ব্যাপারটা আমার সবার সাথে শেয়ার করলাম। আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল বাঁধন, নয়ন, ওদের সাথে শেয়ার করলাম। নয়নও বলতেছে দেখ মনীষা, জনি ভাই ভালো, সব দিক দিয়ে ভালো, কিন্তু ওই যে রাজনীতি করে এই জিনিসটাই বলতেছে। সবারই এক কথা। তো তারপরে এভাবে চলতে থাকে 2012 ফার্স্টের দিকে ও খুব নাসুরবান্দা, বিয়ে করেই ছাড়বে। আমার নানির সাথে আমি ব্যাপারটা শেয়ার করলাম। তো আমার নানি বললো তাহলে একটা কাজ কর, তুই জনিকে বাসায় আসতে বলতাম, একটু কথা বলে দেখি। তারপর বাসায় আসতে বললো, তারপর জনির সাথে কথা বললো। আমার নানি বলতেছে যে দেখো জনি, তোমার তো আমরা আগে থেকেই চিনি, কিন্তু বিয়ের ব্যাপারটা তো এটা ছেলে খেলা না, আর তুমি বিয়ে করবা, তোমার ফ্যামিলি থেকে ব্যাপারটা কিভাবে নিবে এটাও কিন্তু একটা তুমি যদি তোমার ফ্যামিলিকে নিয়ে আসতে পারো, মনে করো অ্যারেঞ্জ ম্যারেজ যেভাবে হয় এরকম ভাবে যদি হয় তাহলে হয়তো আমরা দিতে পারি। তা আমার নানি বলতেছে যে মনীষা, ছেলেটা তোরা এত ভালোবাসে, অনেক কিছুই পাওয়া যায় জীবনে, কিন্তু এরকম ভালোবাসা কিন্তু জীবনে পাওয়া যায় না। ওকে ফাইন, দিস ইজ আ ভেরি গুড পয়েন্ট। তারপরে ওর বাসায় ও জানাইলো, জানানোর পর ওর বাসা থেকে সত্যিই না বলছে, কিন্তু ও ব্যাপারটা আমার কাছে বলতেছে না। মানে বুঝলাম না, মানে জানালো মানে কি জানালো? আমাকে বিয়ে করবে। হ্যাঁ, কিন্তু না করলো কেন? ওই যে ব্রোকেন ফ্যামিলি, আপনাদের ফ্যামিলি ব্রোকেন, এই কারণে ফ্যামিলি থেকে না করে দিল। ওকে, কিন্তু সেটা সে আপনার কাছে গোপন রেখেছে। আমি যে কোনো ভাবে আমি বলতে চাই তোমাদের বাসা থেকে না লোকজন আসার কথা, আসতেছে না কেন? তারপর বলতেছে আসবে, একটু দেরি হবে, এই বোঝো না, মুখ দিয়ে বললে তো আসা হয় না, একটু গোছাইতে হয় না সবকিছু, আসবে। এবং ইনফ্যাক্ট আপনাকে বলবেও না, কারণ এত কষ্টের পর আপনি রাজি হয়েছেন। না হওয়ার পেছনের কারণটা হচ্ছে নাজমুল, বিকজ নাজমুলের সাথে প্রেম করার পর নাজমুলের ফ্যামিলি কিন্তু না করে দিয়েছে, জাস্ট বিকজ অফ ইউ বিলংস টু দ্য ব্রোকেন ফ্যামিলি। সো ওই জায়গাটি থেকে একই কথা যদি আপনি জনির কাছ থেকেও শোনেন, তাহলে যতটুকু এগোচ্ছিল ততটুকু পিছিয়ে যাবেন। সেই কারণেই জনি এটা বলেনি, খুব স্বাভাবিকভাবেই সেটা সম্ভব। ও চাচ্ছিল ও যেভাবে পারুক ও ফ্যামিলি ম্যানেজ করে নিয়ে আসবে। আচ্ছা, এই জন্য আমার কাছে ব্যাপারটা মানে গোপন করতেছিল, যে আমি গোপন করে যাই, যাকে এভাবে আমি ম্যানেজ করে তো নিয়ে যাবই। ওকে। তো এরপরে আমি ওর এক ফ্রেন্ডের থেকে হঠাৎ করে শুনে ফেলি, ওর এক ফ্রেন্ড হাসতে হাসতে আমাকে বলে ফেলে, কিন্তু ওর ফ্রেন্ডও বুঝতে পারে নাই যে আমাকে বলে ফেললে এটা রিয়াকশন এত বেশি হয়ে যাবে। ওকে, প্রিয় জানতে পেরেছেন। তারপর আমি ওকে ফোন দিলাম, আমি ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে তুমি কথাটা আমাকে বললা না কেন, তোমার ফ্যামিলি থেকে নাকি না বলে দিচ্ছে। তোমাকে কে বলছে? আমি বলছি যেই বলুক, তুমি বললা না কেন আমাকে? না তো বলে নাই। এরকম তো একটু হয়েই থাকে, পছন্দের কথা শুনলে বাবা মারা একটু রিয়াক্ট করে। আমি বললাম রিয়াক্ট করেনি, তারা তো টোটালি নাই বলে দিচ্ছে। বললো কি যে দেখো মনীষা, রাজি হয় নাই তো কি হয়েছে, আমি যেভাবে হোক আমি ম্যানেজ করবো, তুমি একটু জাস্ট ওয়েট করো, একটু ধৈর্য ধরো, আমি 1 মাসের ভিতরে যেভাবে হোক ম্যানেজ করবো, এটা তুমি আমার উপর ছাড়ো। আমি তো বলতেছি না, আমি তো তোমাকে এই কারণেই করতে চাইছি,
বলছি যে না এটা হবে না, এটা কখনো সম্ভব না, কিন্তু তুমি তো জোর করে, আমি তো বলি নাই যে আমি তোমার সাথে প্রেম করবো, বা আমিও তোমাকে বলি নাই যে আমি তোমাকে বিয়ে করবো, তুমি বলছো সবকিছু, তো এখন এরকম ঝামেলা হচ্ছে কেন? বলছে তুমি আমাকে 1 মাস সময় দাও, 1 মাসের ভিতর আমি সব ঠিক করে ফেলবো। এই আবার ঝগড়াঝাটি এসব ব্যাপার নিয়ে, তো তারপরে আমি রাগারাগি করে আমি ফোন রেখে দিচ্ছি। আমি বলছি তুমি আমাকে আর ফোনই দিবা না। বলতেছে ফোন দিব না, এটা মানে আরেক ধরনের জটিলতা তৈরি হলো আপনাদের সম্পর্কের মধ্যে। ফোন দিব না কেন? তুমি ফোন দিবা কেন যেখানে এত বড় সমস্যা হয়ে গেছে? আমি বলছি যে সেকেন্ড টাইম আপনার জন্য, এটা সেকেন্ড টাইম। হ্যাঁ, আমি বলছি যে এখানে একটা প্রবলেম হইতেই পারে, তুমি কেন তাহলে রিস্ক নিতে গেলে? আমি তো বললামই। বাংলাদেশের ব্রোকেন ফ্যামিলির বিয়ে নিয়ে ও যে ঘটনাটা বলছে সেটা আসলে মোস্ট কমন একটা কেস। হ্যাঁ, মেয়ে যতই ভালো হোক না কেন, যতই গুণে গুণান্বিতা হোক না কেন, শুধু একটা পরিচয় তার সম্পর্ক ভেঙে যাবার জন্য যথেষ্ট, সেটা হচ্ছে মেয়ে ব্রোকেন ফ্যামিলির। ছেলের ক্ষেত্রে এটা তেমন একটা মেজর করে না। ইনফ্যাক্ট বাংলাদেশে বিয়ের ক্ষেত্রে পুরুষতান্ত্রিক সমাজে ছেলের ক্ষেত্রে তেমন কোনো কিছুই ম্যাটার করে না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিষয়টা খুব বেশি ম্যাটার করে। এবং ও যেটা বলছে সেরকম এক্সপিরিয়েন্স অনেকেরই আছে। বুঝতেই পারছেন যে আসলে কি বোঝাতে চাচ্ছে। বলুন তারপর। কারণ এটা কখনোই সম্ভব না। আর তুমি তোমার আব্বু আম্মুকে যেভাবেই হোক ম্যানেজ করবা, ম্যানেজ করে বিয়ে করবা, কিন্তু আমি সারা জীবন তো ওনাদের চোখে কালার হয়ে থাকবো যে আমার ছেলেরে কি করছে না কি করছে, আমার ছেলে এই মেয়ের জন্য পাগল হয়ে গেছে, লাস্টে আমরা প্রেসারে পড়ে রাজি হয়েছি, এই কথাটা আমার সারা জীবন শুনতে হবে। তো তারপরেও ফোন দিতেছে আমার, মানে বুঝানো যেভাবে পারে বুঝানোর চেষ্টা করতেছে আর কি। তা আমি তো কোনোভাবে মানতেছি না, আমি কথা বলতেছি না। ওর ফ্রেন্ডদের মাসুম ভাই, তন্ময় ভাই, ওনাদের পাঠাইলো আমার কাছে, ওনারা আমাকে বুঝাচ্ছে, দীপু ভাইয়া ওনারা বুঝাচ্ছে না এটা আর কোনোভাবে সম্ভব না। আমি তো এমনিতে রাজি ছিলাম না, ও রাজনীতি করে, তারপরে আবার এরকম একটা ব্যাপার, এটা সম্ভবই না। আপনারা বাদ দেন, ওর সাথে আমার যে সম্পর্ক ছিল ফ্রেন্ডশিপ, ওরকম ফ্রেন্ডশিপই থাকবে সারা জীবন, কোনো সমস্যা নেই, কিন্তু আর বাড়ার দরকার নেই। কিন্তু ও তো নাসরবান্দা, ও তো আমার পিছ ছাড়ে না। তো আমি আবার কুমিল্লা চলে গেলাম, এরপরে ও কুমিল্লা গেল, আমার রুমমেটদের সাথে কথা বলতেছে, হোস্টেলের সামনে যায় দাঁড়ায় থাকে, আমি কখন বের হব, তো কলেজের সামনে দাঁড়ায় থাকতো। তো এরপরে বলছে তুমি আশ্চর্য ব্যাপার, তুমি ওর সাথে না রাখো, বিয়ে না করো, অ্যাটলিস্ট ফ্রেন্ডশিপের সম্পর্কটা তো রাখবা। আমি বললাম না, তোমার সাথে আমি আর কোনো সম্পর্কই রাখবো না, দরকারই নেই। তো এর মাঝখানে কিন্তু নাজমুল আমাকে ফোন দেওয়া বাদ দিত না, নাজমুল কিন্তু আমাকে ফোন দিতই। তারপরে আমার মানে টোটালি ব্যাপারটার উপর একটা কেমন যেন একটা হয়ে গেছে। এভাবে যাইতে 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 মনে করেন 2012 অক্টোবর পর্যন্ত চলে গেছে। অক্টোবর গেল, নভেম্বরের ফার্স্টের দিকে ওর সাথে আবার আমার মানে, তবে ওর সাথে আবার যোগাযোগ কখনো বন্ধ হতো না। 25 দিন 26 দিন গেছে, 1 মাস কখনো পার হতো না। আমি একটা ফোন দিতাম, ওর একটা খবর দিতাম, বা কোনো হরতাল হচ্ছে বা কোনো জায়গায় আমি গ্যাঞ্জামের কথা শুনলাম, বা ওর এরিয়ায় আমি কোনো কিছু শুনলাম, অবরোধের কথা শুনলাম, আমি ওকে ফোন দিতাম না, কিন্তু ওর ফ্রেন্ডকে ফোন দিতাম। ফোন দিয়ে আমি একটাবার খবর নিতাম, ভাইয়া জনি কি ঠিক আছে? আপনি ওকে ডিনাই করতেন, ওকে সরাসরি ডিনাই করতেন, বাট আপনি পরোক্ষভাবে ওর খোঁজ খবর রাখতাম। বা ও তাই করতো, আমার রুমমেটকে, আমার কাজিন ফোন দিয়ে খবর নিত যে আমার কি খবর। এর মাঝখানে ওর সাথে আমার যখনই ফোনে কথা হতো, ও খালি বিয়ের কথা বলতো, যখনই ফোন কথা হতো বিয়ের কথা বলতো, আর আবার এই যে ঝগড়া শুরু হয়ে যেত। ঝগড়া হলে আবার কথা বলা বন্ধ করে দিতাম, আবার এই যে 20 দিন 25 দিন কথা বলতাম না, আবার হয়তো আমি ফোন দিচ্ছি, তা নাহলে ও ফোন দিচ্ছে, আবার ওই যখনই একটু ঘন্টাখানেক কথা বলতাম, আবার বিয়ের কথা বলতো, আবার এরকম ঝগড়া হতো। আবার মাঝে মাঝে রাইগা যায়, বলতো কি তোর আমি তুলে নিয়ে যাই বিয়ে করবো, তোর আমি তুলে নিয়ে যায় টানা 3 দিন আটকে রাখলো, তুই বাধ্য হবি আমার বিয়ে করতে। আমি তুই কেমন ছোট লোক মাইন্ডের ছেলে, তুই চিন্তা করতি আমার তুলে নিয়ে যাও, চিন্তা করতে পারছো আবার কষ্টকে 3 দিন আমার আটকায় রাখবি। মানে ও তো এগুলো রাগে বলতো, আসলে কিন্তু ও ইচ্ছা করলে আমাকে তুলে নিয়ে যাইতে পারতো, সেটা সত্যি কথা। মানে পলিটিক্যাল পাওয়ার, হ্যাঁ, কিন্তু ও কখনোই এই ধরনের কাজ করেনি। তবে ও যে কাজ করছে সেটা হচ্ছে ও আমার উপর সবসময় নজর রাখার জন্য একটা ছেলে রাখছিল। একটা জিনিস বুঝতে পারছি যে আপনি যত বেশি ওকে না করছেন তত বেশি ওর আগ্রহ বাড়ছে। হ্যাঁ, এটাই হয় সম্পর্কের ক্ষেত্রে, এই না জিনিসটা তীব্রভাবে আগ্রহের তৈরি করে, এবং এটা কতটা ভয়াবহ হতে পারে যে না শুনেছে সে খুব ভালোভাবে এটা জানে। ওকে, যাই হোক, হ্যাঁ বলুন তারপর। আবার কথা হয় এরকম বারবার, তো এরকম চলতেছে। নভেম্বরের ফার্স্টে আমি ওকে ফোন দিলাম, ফোন দিয়ে আমি বললাম কি খবর টবর নিচ্ছে, তো আমি বলতেছি আমি তো এরকম বিয়ে করে ফেলবো, বাসা থেকে তো এরকম বিয়ের কথা বলতেছে। বলছে তুমি রাজি? আমি বললাম হ্যাঁ রাজি হবো না কেন, বাসা থেকে দিলে নিশ্চয়ই সবকিছু জানা শুনে বিয়ে করবে সে। ও তুমি অন্য কাউকে বিয়ে করতে পারবো, আমাকে বিয়ে করতে পারবো না? আমি কি হয়ে গেছি? তুমি রাজনীতি করো, আমার লাইফের কোনো সিকিউর থাকবে না, তারপর তোমার ফ্যামিলি রাজি না, কি দরকার? বলার পরে ও আমার বাসায় ফোন করছে, বাসায় ফোন করার পরে আম্মু বলছে ওকে দেখা করতে। তারপর আম্মু বললো যে হ্যাঁ সত্যি ওর জন্য বাসা থেকে বিয়ে টিয়ে দেখতেছি, এরকম 2-1 জায়গায় কথা হয়েছে, যেটা বেটার হয় দিয়ে দেবো। তারপর ও বলতেছে আন্টি অন্য কোথাও দিবেন, তাহলে আমার কি সমস্যা? বলছে বাবা তুমি তো রাজনীতি করো বাবা, এটা তো কোনো একটা লাইফ হলো, বলো এখনকার বাংলাদেশের যে অবস্থা, আমাদের দেশে কিভাবে কি সম্ভব?
বলতেছে আমি তো আপনার মেয়েকে হ্যাপি রাখবো, এটা কি এই বিশ্বাসটাও কি আপনি আমাকে আমার উপর রাখেন না? বলছে তোমার উপর তো বিশ্বাস রাখি, না রাখলে কি এই যে তোমার বাসা পর্যন্ত আসো আমরা কখনো কিছু বলি না, এইটুকু বিশ্বাস আছে দেখেই তো, বা একবার ফার্স্ট একবার বিয়ের কথা হয়েছেও তোমার সাথে, তোমার আব্বু আম্মুকে আনতে পারো নাই। মানে আম্মু আবার চাইতো যে হ্যাঁ ওর সাথে বিয়ে হোক আমার, মানে আম্মু আসলে ওকে পছন্দ করতো। ছেলে হিসেবে আমার মেয়ের জন্য এর থেকে পারফেক্টটা ছেলে হয়ই না, আর যাই না হোক ও আমার মেয়েকে এত ভালোবাসা আর কেউ দিতে পারবে না। আম্মু সবচেয়ে বড় কথাই ছিল এটা। তারপরে আম্মু বলতে ঠিক আছে তাহলে একটা কাজ করো, আমি যেভাবে পারি মনীষাকে, মানে এটা আম্মু আর ওর চুক্তি হয়েছে, এটা আমি পরে জানতে পারছি, তখন জানতে পারি নাই। তো তারপরে আম্মু বললো যে ঠিক আছে আমি ওকে ম্যানেজ করবো, তুমি তাহলে একটা কাজ করো, তুমি তোমার ফ্যামিলি ম্যানেজ করে আসো, আর আমি কিন্তু বিয়ে দিলে আমি সবাইকে জানাই যে কিছুদিনের ভিতরেই ডেট ফিক্স করে ফেলবো। ও তারপর বাসায় এবার বাসায় রাজি হয়ে গেছে ওর ফ্যামিলিতে? হ্যাঁ ওর ফ্যামিলি থেকে। তো তারপরে ওর আম্মু বললো ঠিক আছে তাহলে ডেট কবে কি হয় তাই তাহলে কর। তারপরে আমাকে বলে আমি তো রাজি না, এখন আমার আম্মু তো মানে আমাকে বিয়ে দিবেই জনির কাছে। আমি বলছি না আম্মু আমি বিয়ে করবো না, আমি এখন তো বিয়ে করবো না। তারপরে আমি একটু রাজি হয়েছিলাম তোমার কথা, আমি তো ওকে বিয়ে করবোই না, অসম্ভব ব্যাপার। ওকে আমি বিয়ে করে যাই আর ওর মা আমাকে বলুক যে হ্যাঁ তুমি আমার ছেলেকে কি করছো, জাদু টোনা করছো, আমার ছেলে তোমার ছাড়া অন্য করে বিয়ে করলো না, আমরা তো প্রেসারে পরে রাজি হয়েছি, সারা জীবন আমি এই কথার দাবির নিচে থাকি, আমি তোকে বিয়ে করবোই না। আর তারপরে ও রাজনীতি করে, ওর লাইফের কোনো নাই, আমি করবো না। আম্মু বলতেছে তুই যদি ওকে বিয়ে না করিস তাহলে কিন্তু আমি এই যে সন্ধ্যার সময় বলতেছি আমি গলা দিয়ে দিয়ে মরে যাবো। মানে এগুলো হচ্ছে আমার আম্মু আর ওর হচ্ছে সাজানো প্ল্যান আমাকে রাজি করানোর। আর এরপরে সারা রাত আম্মু অনেক বুঝাইলো টুঝাইলো, যাই হোক আম্মু অনেক ইমোশনাল ব্ল্যাকমেল যা বলে আর কি। তো তারপরে রাজি হইলাম 2012 নভেম্বরের 18 তারিখে। আমি ওকে ফোন দিয়ে বললাম যে আমি তো বিয়েতে রাজি, এবার তুমি খুশি তো? খুশি হইছো? এবার হাসি দাও হাসি দাও। মানে সে আর কোনো কথা বলে না, সে চুপ, মানে টানা 1-1.5 মিনিটের মতো চুপ, কোনো কথা বলে না। পরে শুনছি তখন সে টাইমে সে কি করছিল, কি করেছিল, সে নাকি মোবাইলটা পকেটের ভিতরে ঢুকায় জোরে লাফালাফি শুরু করে দিচ্ছে। মোস্ট হ্যাপিয়েস্ট মোমেন্ট। তো আমি তো করতেছি তখন হাসতেছে, বুঝতেছি আমি তোমার খুব খুশি হইতেছে না, খুব খুশি হইতেছে যে বিয়ে করতে পারতেছো না। টেল মি দ্য ট্রুথ, আপনি খুশি ছিলেন না? এইটাই হয়, আমি জানি না মেয়েরা কেন জানি এই জায়গাটাতে কেন জানি নিজেদেরকে অনেক বেশি হাইড করে। এরপরে বললাম এই কথা বলার পরে তারপর তো বিয়ে শপিং টপিং শুরু, আমি নিজেই বিয়ে শপিং টপিং করতেছি, যেহেতু বাসায় আমার কোনো পুরুষ লোক নাই, বাবা নাই, তো আমার নিজে সবকিছু নিজেরই করতে হচ্ছে। শুক্রবার আমাদের বিয়ে 23 তারিখে, আর 22 তারিখ রাত্রে মিরপুরে একটা কনসার্ট হচ্ছে। তো আমি ওকে বলতেছি যে আমি তো এরকম কনসার্টে যাচ্ছি, কয় তোমার না আজকে গায়ে হলুদ? আমি গায়ে হলুদ তো রাত্রে হবে, আর আমি তো সন্ধ্যার দিকে যাচ্ছি, চলে আসবো, সমস্যা নাই। তো গেলাম, যাওয়ার পরে তো ওই দিন আবার গায়ে হলুদ দেখে, মানে তো ঘরোয়া ভাবে হচ্ছে, খুব একটা বড় করে হচ্ছে না, কারণ 4 দিনের নোটিশে আমাদের বিয়ে হয়েছে, তো ঘরোয়া ভাবে হচ্ছে। আমি বললাম ওভাবে তো গায়ে হলুদ করবে না, ছোটখাটো করে করবে, কোনো সমস্যা হবে না। তো ওখানে যাওয়ার পর পরে তারপরে গায়ে হলুদ টলুদ দিল, গায়ে দেওয়ার পরে ওর সাথে কথা টথা বললাম রাত্রে। পরের দিন মানে সে তো মহা খুশি, তার তো খুশির অন্ত নাই, এমন অবস্থা। পরের দিন বিয়ে সকালবেলা উঠে আমি পার্লারে গেলাম, পার্লারে যাওয়ার সময় কথা বললাম ওর সাথে, তারপর তো আর কথা বলতে পারি না। তারপর তো সেই বিয়ে মহেন্দ্র খন যা ভাবছিলাম আর কি। তারপরে এখন আমার খুব ইচ্ছা করতেছে আমি যাই ঘেটে যাই দাঁড়াই, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা, জামাই ধরে যে টাকা নেই, কারণ আমি জানি ও হচ্ছে চরম ও তো ওর ফ্রেন্ডরা তো আরো অনেক চালাক, আহারে আমার কাজিন গুলার তো ঠকাই দিবে, এগুলো তো কথা বলতে পারবা না, এগুলো ঠকাই দিবে, মানে পারলে আমি উঠা যাই, এরকম অবস্থা। তো তারপরে কাজী বিয়ে পড়াইতে আসলো। এখন মানে এতক্ষণ আমি এত হাসতেছিলাম, ওর সব ফ্রেন্ডরা এসে গেলে আমার দেখতে চাকা কি হইলা তো রাজি শেষমেশ না, এত কিছু শুধু শুধু আমার ফ্রেন্ডরা নাকে দড়ি দিয়ে ঘুরাইলা, আমি খালি হাসতেছি, মানে সবাই পরিচিত, অপরিচিত তো কেউ নাই। তো কাজী আসলো যখন বিয়ে পড়াইতে, কাজী যখন কবুল বলতে বলছে, মানে তখন কেন জানি বুঝলাম না এত কান্না আসতেছে, বুক ফেটে কান্না চলে আসতেছে, মানে আমি কবুল বলতে পারতেছি না। তো এরপরে বিয়ে হলো, খাওয়া দাওয়া শেষ করলাম, তো তারপর বিদায়ের সময় আসলো, বিদায়ের সময় যা হয় আর কি, কান্নাকাটি, মোস্ট প্যাথেটিক পার্ট অফ ম্যারেজ। এই কান্নাকাটির পর্ব শেষ, গাড়িতে উঠলাম, উঠে মিরপুর থেকে খিলগাঁও আসলাম। তো এই বাসায় যা ফর্মালিটি যা থাকে আর কি, তো সব হলো। এরপরে রুমে গেলাম, রুমে যাওয়ার পর আমার চুল নিয়ে মহা বিপদে পড়া, স্প্রে করা চুল, চুল তো খুলতে পারি না। পরে তেলের বোতল একটা নিয়ে অর্ধেক রাত পর্যন্ত ও আর আমি মিললাম, আমার চুলই খুললাম। এরপরে আমি বললাম, আর বিয়ের আগে আমার কমন কেস
বিয়ের প্রথম রাতের মনে হয় মোস্ট কমন কেস হচ্ছে এটা, যে কারণে বলছিলাম। ওকে, হ্যাঁ বলুন তারপরে। আর বিয়ের আগে ওকে আমি কন্ডিশন দিচ্ছিলাম যে আমি কখনো মশারি টাঙাইতে পারবো না, Okay. বিছানা ঝাড়ে ঘুমাইতে পারবো না, কয়েল ধরাতে পারবো না, হ্যাঁ এই কাজগুলো ওর অবশ্যই করতে করতে হবে। হবে। তো অর্ধেক রাত পর্যন্ত চুল খুললাম, এরপর আমি ওয়াশরুমে গেলাম। আমি বললাম আমি ওয়াশরুমে যেতে চাইছি, যেন দেখি মশারিটা তুমি সবকিছু ঠিকঠাক করে ফেলছো। আসে দেখি বিছানাটা ঘুমাইছে আর হাসতেছে। আমি বলছি তুমি হাসতেছো কেন? কেউ আমাকে বলছিল যে আমি একটা রিক্সাওয়ালাকে বিয়ে করবো, তারপরে তোর মতো ছেলেরা বিয়ে করবো না। তো লাস্ট ফিনিশিং কি হইলো, আমার ঘরেই থাকতে হইলো, আমার সাথেই থাকতে হইতাছে। কি আর বলার আছে, আসলে বিয়ে তো করেই ফেলছি। তো খুব ভালো সময় যাচ্ছিল বিয়ের প্রথম দিন 3 দিন ভালো। 8 দিনের দিনে তো আবার যাইতে হয় আমাদের বাড়িতে, তো 8 দিনের দিন আমাকে দিয়ে আসলো ওখানে। আমার সাথে ওর সম্পর্কটাই ছিল এরকম। এই 8 দিন পর্যন্ত কিন্তু ওর সাথে আমার অনেকবার ঝগড়াঝাটিও হয়েছে। 8 দিন 100 বার মনে হয় ঝগড়া হয়েছে। 100 বারই আমি এখন চলে যাব আমার বাসায়, তুই থাক তোরের মতো, কিন্তু একবারও আমি যাই না। এরকমই চলতেছে। 8 দিন বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে ওখান থেকে আমি বলতেছি আমি এখন আর আসবো না, আমি তোর সাথে সংসার টংসার করবো না, আমার এসব চলবো না, সংসার টংসার আমার ভালো লাগে না। হ্যাঁ তোর বাসায় যাই, আমার এত কাজকর্ম করা লাগে, আমার কাজকর্ম করতে ভালো লাগে না, আমার সকালবেলা নাস্তা বানাইতে ভালো লাগে না, দুপুরবেলা রান্না করতে হয়, আমি এসব কিছু করতে পারবো না। আমার হোস্টেল লাইফই ভালো রে বাবা, আমার বুয়া এসে খাবার দিয়ে যায়, আমি খায়া প্লেটে ডাইনিং এ রেখে আছি, বুয়া ধুয়ে ফেলে, আমার এটাই ফেলা। তুমি আমার ডিভোর্স দিয়ে দাও এক্ষুনি, এই মুহূর্তে দিয়ে দাও, আর আমার কাবিনের টাকা আমারে দিয়ে দাও, আর কাবিনের টাকা শেষ হয়ে গেলে আবার তোমার ফোন দিয়ে জানাবো না, বাকি টাকা পাঠাই দিও। বউ হয়েছে তো খরচ দেবো না, ডিভোর্স দিয়ে দিলে আমার খরচ কিসের? অনেক কথায় কথা আমি খালি বলতাম যে ডিভোর্স দিয়ে দাও আর আমার কাবিনের টাকা আমাকে দিয়ে দাও। OMG। ওকে, তো ইট ওয়াজ ফান বেসিক্যালি। হ্যাঁ হ্যাঁ না সিরিয়াসলি। আর দিনে দিন এই কথা বলতেছি, ও বলতেছে দেখো মনীষা সংসার লাইফ তো এরকমই হয়, একটু মানায় নেওয়ার চেষ্টা করো না, কি করো। মানে ও আমাকে বোঝানোর চেষ্টা করতো। ওর আসলে সবচেয়ে বড় গুণ যেটা ছিল সেটা হচ্ছে ধৈর্য। অনেক বেশি ধৈর্য, অনেক ধৈর্য ছিল। আমি ওর সাথে এত এইটা বলতাম ওইটা বলতাম, এত খারাপ ব্যবহার করতাম, কিন্তু ও সহজে রাগ করতো না। ও আমাকে খালি বুঝাইতো। এটা খুবই ভালো গুণ একটা মানুষের জন্য, খুবই ভালো গুণ। একটা জিনিস যেটা বুঝি এই ছোট জীবনে বা এত জীবনের গল্প শোনার পরে, রাগটাকে কন্ট্রোল করতে পারা হচ্ছে সর্বোত্তম গুণের মধ্যে একটা, কিন্তু কতক্ষণই বা পারা যায়। হ্যাঁ, বারবার টেম্পারিং করলে একটা সময় হবেই। তারপরে এই 2 দিন থাকলাম ওখানে, এরপরে আমাকে আবার ওদের বাসায় নিয়ে আসলো। তারপর আমি আবার কুমিল্লা গেলাম, ফাইনাল পরীক্ষাটা দিলাম, দিয়ে চলে আসলাম। তো এপ্রিল মাসে 4 তারিখে দুপুরবেলা ওর সাথে আমার কি নিয়ে যেন ঝগড়া হয়েছে, মানে এমনিতেই হয় ছোটখাটো ব্যাপার নিয়ে, মানে সিরিয়াস ঝগড়া হইতো না, খুনসুটি লেগেই থাকতো। তো এরকম ঝগড়া করতে করতেই আমি আবার ঘুমাই গেছি। ঘুমটা একটু ভাঙছে, দেখি কি আমার পাশে নাই। আমি বলি কি ব্যাপার, ও কি ঘুমাইলো না? তারপর আমি বাথরুমের দিকে তাকাই, দেখি না, ও বাথরুমেও নাই। আমি ভাবলাম যে হয়তো বা ড্রয়িং রুমে বা ডাইনিং এ আছে, ড্রয়িং রুমে হয়তো বসে টিভি দেখতেছে। একটু পরে দেখি আমার মানে শ্বশুরের ফোনটা বাজে উঠছে। তারপর আমার শ্বশুর লাফ দিয়ে খাটের থেকে নামছে, মানে নামাটা না কেমন যেন অস্বাভাবিক মনে হলো। তারপর আমাকে বলতেছে মনীষা মনীষা তুমি কি ঘরে আসছো? আমি বললাম হ্যাঁ আব্বু কি হয়েছে? আমি এবার তাড়াতাড়ি করে দৌড়াই গেছি। আমি বললাম কি হয়েছে? বলছে এরকম তো জনি অ্যারেস্ট হয়ে গেছে। বিয়ের কতদিন পরে এটা? নভেম্বরের 23 তারিখে বিয়ে হলো, আর এপ্রিলের 4 তারিখে অ্যারেস্ট হলো। ওকে। অ্যারেস্টের কথা শুনে আমি চুপ হয়ে যাই, মানে আমার লাইফে এটা ফার্স্ট এরকম। এর আগে কি জনি কখনো অ্যারেস্ট হয়েছিল? তাকে জিজ্ঞেস করেছিলেন কিনা? হ্যাঁ এর আগে হয়েছিল? কখনো হয়নি। কখনো হয়নি না, এটাই ফার্স্ট। ওকে। তো আমি শুনে তো শকড। তো আমার শ্বশুর আমার দিকে তাকাইছে, মানে আমার শ্বশুর ভাবতেছে যে ও এখন কি করবো, চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করে নাকি, মানে ওর লাইফে এটা ফার্স্ট। একটা হচ্ছে যে আপনাকে নিয়েও চিন্তা করছে, ছেলে তো অ্যারেস্ট হলো ফর দ্য ফার্স্ট টাইম, বিকজ সে পলিটিক্স করে, এটা হতেই পারে সিচুয়েশনাল, মানে তাদের কাছে এটা নরমাল ব্যাপার, যেটা হইতেই পারে। আপনার রিঅ্যাকশনটা কি হয় সেটার জন্য ওয়েট হ্যাঁ, করছে। মানে চুপ করে আমি আমার রুমে গেলাম, দরজাটা লাগাই দিয়ে চুপ করে বসে আছি। কান্না আসতেছিল, কিন্তু এখন আমার কান্নার থেকে এখন যে কাজগুলো করতে হবে এগুলো তো করতে হবে। তো বিয়ের পরেও আমাকে বলেই দিছিল যে আমি অ্যারেস্ট হলে তুমি কি কি করবা, মানে ও আমাকে টোটালি মানে মেন্টালি প্রিপারেশন যেভাবে নেওয়ার দরকার ও আমাকে এইভাবে বলেই গেছে। আমি যেসব জায়গায় ফোন দেওয়ার দরকার বিভিন্ন জায়গায় ফোন দিলাম, যে আসলে কি ওকে থানায় নিয়ে গেছে কিনা, কারণ গুম করার সম্ভাবনা বেশি থাকে এই ধরনের নেতাদের। তো আমি যেখানে ফোন দিয়ে শিওর হলাম যে ভাইয়া দেখেন ওকে, ওর লিডারদের আর কি, যে ওকে থানায় নেওয়া হয়েছে কিনা আমাকে কনফার্ম করেন। তারপর আমাকে কনফার্ম করলো যে হ্যাঁ ওকে থানায় নেওয়া হয়েছে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে থানায় গেলাম। থানায় গেছি, এখন আমাকে তো দেখা করতে দিবে না, আমিও তো নাসরবন্ধ, আমি দেখা না করে আসবো না। ওসি তো বলতেছে আরে আমরা আসামি নিয়ে আসছি কিছুক্ষণ আগে, এখনই আপনি দেখা করতে আসবেন? কি আসামি, কি একদম কি হয়ে গেছে? হ্যাঁ এতক্ষণের মধ্যে 10-15 জন দেখা করতে চলে আসতো আসামির সাথে। আমি বলতেছি আমি ওর ওয়াইফ, এতক্ষণ কি আসছে জানি না, আমি দেখা করেই যাবো। তারপরে ওসি তো বুঝতেছে যে মেয়ে তো আসলে নাসরবান্ধা দেখা না করে যাবে না। লাস্টে ওসি একটা কনস্টেবল দিয়ে আমাকে ওর কাছে পাঠাইলো, ও আমি দেখা করতে গেছি। ও আমাকে দেখে, আমি কি কান্না করবো, আমাকে দেখে ওই কান্না করতেছে।
মানে ও কান্না করতেছে যে ও তো খালি এই জিনিসই ভয় পাইতো, আমাকে বিয়ে করলো 4 মাসের মাথায় এটাই হইলো, অ্যারেস্ট হয়ে গেল। হ্যাঁ, অ্যারেস্ট হয়ে গেল। কান্না করো, আমার হাত ধরে খালি বলতেছে তুমি কান্নাকাটি করো না, কান্নাকাটি করবা না। আমি কি কান্দতেছি? কান্দতেছো তুমি? আমি হাসতেছি, কিন্তু সত্যি আমি তখন হাসতেছিলাম। আমি আসলে ইচ্ছা করে হাসতেছিলাম যাতে ও স্বাভাবিক থাকে। হ্যাঁ, তো তুমি কান্নাকাটি করতেছো কেন? এটা কান্নার কি হয়েছে? আরে রাজনীতি করো, অ্যারেস্ট হো ভাই, এটা নর্মাল ব্যাপার, এটা কোনো ব্যাপার না। আমার কাছে বলতেছে যে মনীষা তুমি আমরা মাফ করে দিও মনীষা। তো আসলে কিন্তু আমার কান্না আসতেছিল। তো যখন চলে আসবো ওর সাথে দেখা করে, তখন আমার আসলে আমার আর কান্না আমি আর ধরে রাখতে পারিনি, কান্নাই করে দিচ্ছি। তো চলে আসলাম পরের দিন। ও তো কোর্টে নিয়ে গেল, আমি কোর্টে গেলাম। কোর্টে ওখানেও কথা টথা বললাম। তারপরে আবার রিমান্ড চাইলো, 10 দিনের রিমান্ড চাইছে। পরে উকিল 3 দিনের ই করছে, 3 দিনের জন্য আবার থানায় নিয়ে আসলো। তো আমি তো থানায় এসে দেখা করলাম। এরপরে ওকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হইলো। ওখানে ও জেলে থাকলো হচ্ছে 3 মাস। আচ্ছা, 2013 জুনের 13 তারিখে বের হল। আর এর ভিতরে আমি সপ্তাহে 2-3 দিন ওর সাথে দেখা করতাম। এর ভিতরে ঝড় হোক, বৃষ্টি হোক, আমার গায়ে জ্বর হোক, আমার এদিকে স্যালাইন লাগাই রাখছে পর্যন্ত। আমি রাত্রে স্যালাইন লাগেছে, সকালবেলা আমি খুলে ক্যানুলাটা লাগানো, আমি ক্যানুলা লাগা অবস্থায় আমি জেল গেট গেছি ওর সাথে দেখা করতে। ওকে। তা আমি যাই হাত এরকম নিচে ঝুলাই রাখতাম, হাত তো ই করতাম না যে আমার হাতে ক্যানুলা লাগানো। চলে যাওয়ার সময় ও খেয়াল করতো কি ব্যাপার, এই আবার ডাক দিত, এই মনীষা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এদিকে আবার ঘুরে আসতাম, কি হয়েছে? তোমার হাত দেখি। আমি আমার হাতে কি? তুমি হাত উঁচু করো, তুমি হাইটা যাওয়ার সময় আমি দেখলাম তোমার হাতে সাদা সাদা, এটা কি? পরে তো নাসর মহান্দা হাত উঁচু করতাম, পরে তো আবার কান্নাকাটি করতাম। ওই যে দৌড়াদৌড়ি যে করতাম কোর্ট জেলখানা, আমি দুর্বল হয়ে গেছি। তো ও তো এগুলো নিয়ে খুব কান্নাকাটি করতো, ও কানতো, আমিও কান্নাকাটি করতাম। তো এরপরে জামিন হলো, জামিন হওয়ার পর ও সোজা মিরপুরে চলে গেল আমাদের বাসায়। এরপরে আবার যাই হোক সবকিছু ঠিকঠাক হয়ে গেল। আমি চিন্তা করলাম যে এবার আমি ওরা ছাইড়াই দেবো, ডিভোর্স দিয়ে দেবো, আর এইভাবে সংসার করা সম্ভব না। কিন্তু ও বের হলো, বের হওয়ার পরে কি যে হইল, মানে ও বের হয়ে জেল গেট থেকে সোজা আমাদের বাসায় গেল। যাওয়ার পরে আমি বললাম যে জেল থেকে বের হয়েছে, আমি বললাম চুল টুল সব কাইটা আসো, সেলুনে যাও। সেলুন থেকে আসার পরে ও আমাকে জড়ায় ধরার পরে কি যে হইল, মানে আমি ডিভোর্স দেওয়ার যে এতদিন চিন্তা করলাম, মানে আমার সব চিন্তা মনে হয় সব চলে গেল, আর ডিভোর্সে দিতে পারলাম না। তারপর আবার ঠিক হয়ে গেল, আবার শ্বশুরবাড়ি চলে আসলাম, আবার সংসার চলতেছে। মানে ডিভোর্স হওয়ার কথা চিন্তা করছিলেন এই কারণে যে এই ধরনের লাইফ লিড করা আপনার জন্য খুব ডিফিকাল্ট ছিল। বিকজ একে তো আপনি যে কোনো কিছু দেখলে নার্ভাস হয়ে যেতেন, সেই ছোটবেলা থেকে এই প্রবলেমটা আছে। এবং একই সাথে যেহেতু এরকম একজন নেতার সাথে বা একজন রাজনৈতিক নেতার সাথে আপনার সংসার জীবন, ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে আপনি এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছিলেন। হার্ডেস্ট রিয়েলিটি, প্রিয় শ্রোতা, যে ফিলিংসটা থাকে মনের মধ্যে, কিন্তু ফিলিংস এর পাশাপাশি আমাদের ব্রেনের একটা সাইড কিন্তু সবসময় লজিক নিয়ে চিন্তা করে। লজিক মোস্ট অফ দ্য কেসেস ফিলিংস এর কাছে পরাজিত হয়। যাই হোক, শুনি তো তারপরে তো আবার ঠিক হয়ে গেল। তো এখন চিন্তা করতেছি যে বেবি নিয়ে নেব, ট্রাই করতেছি আমরা বেবি নেওয়ার, এখন কনসেপ্ট হচ্ছে না। পরে ডাক্তার দেখালাম, ডাক্তার বললো যে আমার প্রবলেম আছে, হরমোনের প্রবলেম আছে, হরমোনের লেভেলটা বেশি, কনসেপ্ট করবে না। কনসেপ্ট করবে না মানে কি? কনসেপ্ট কখনোই করবেন না? কখনোই করবে না বলতে বছর খানেকের ভিতর করবে না, এটা আচ্ছা ট্রিটমেন্ট করতে হবে, বাকিটা আল্লাহ ভরসা। কিন্তু আল্লাহর কি ইচ্ছা যে আমি ওষুধ খাওয়ার 2 মাসের ভিতরই আপনি কনসেপ্ট করলেন। হ্যাঁ, ওকে। তো তারপরে ও আবার অ্যারেস্ট হইলো। আবার অ্যারেস্ট হয়ে গেল? ওকে। এটা হচ্ছে অক্টোবরের দিকে 2014। তখন কি রাজনৈতিক পরিস্থিতি আসলে খুব খারাপ ছিল? ইনফ্যাক্ট আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সেই সময়কার রাজনৈতিক পরিস্থিতি। আর আমরা কিন্তু বারবারই বলছি যে যেই ভদ্রলোকটি, ওনার হাজব্যান্ড জনি, তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় 2টি রাজনৈতিক দলের যে কোনো একটির খিলগাঁও থানার সেক্রেটারি ছিলেন। তো তারপরে যেদিন ও অ্যারেস্ট হবে ওই দিন ও আমাকে বলতেছে, মানে ওই দিন আমাদের ডাক্তারের কাছে যাবো। আমি কিন্তু তখনও জানি না আমি কনসেপ্ট করছি, কিন্তু আমি খাইতে পারতেছি না, বমি বমি হচ্ছে, মানে সব ধরনের সিমটমই ওই ধরনেরই। তো আমাকে বলতেছে যে তুমি একটা কাজ করো, তুমি খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে রেডি হও, রেডি হয়ে থাকো, আমি ওই এক কমিশনার অসুস্থ, ওনাকে দেখতে যাবে। তো আমি বললাম যে তুমি যাচ্ছ এই অবস্থায়, দেশের অবস্থা ভালো না, যাওয়াটা ঠিক হবে না। বলে আমি দেখে চলে আসবো, তুমি রেডি হও খাওয়া দাওয়া করে। আমি বললাম তুমি খাওয়া দাওয়া করে? বলে না, আমি খাওয়া দাওয়া করবো না, আমি আয়সা খাবো, তুমি রেডি হও, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমি মাত্র খাইতে বসছি, আর এই সময় ওর এক ফ্রেন্ড ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে জনিতে এরকম অ্যারেস্ট হয়ে গেছে। কি আবার অ্যারেস্ট হয়েছে? আমি ওরা বারবার বললাম তুমি এখন বের হো না, এরপরও বের হইলো। আমি গালিগালাজ করতেছি ওরা। আমি তখন আমার আম্মুর বাসায়, আমি সোজা আবার আমার শ্বশুর বাড়িতে গেলাম। যাই দেখি আমার শাশুড়ি কান্নাকাটি করতেছে। আমি আবার যাদের কাছে ফোন দেওয়ার দরকার তাদের কাছে ফোন দিলাম। সবাই বললো যে মনীষা টেনশন করো না। সবাই বাসায় চলে আসলো অলরেডি। আমার শরীর খারাপ শুনে তো আরো ওর লিডাররা তাড়াতাড়ি বাসায় এসে আমাকে সান্ত্বনা দিচ্ছে যে এটা কোনো ব্যাপার না, আমরা যাবো, তাড়াতাড়ি সম্ভব বের করে ফেলবো।
তা আমি আবার সন্ধ্যার দিকে ওর জন্য খাবার টাবার নিয়ে আমি আবার থানায় গেলাম। থানায় যাই, মানে আমি থানার গেটে যখন ও ঢুকবো গারদের গেটে, ও আমাকে দেখেই ননস্টপ কান্নাকাটি করতেছে। মানে আমার শরীর খারাপ এই অবস্থায়, মানে আমার এমন অবস্থা হয়েছে আমি খাওয়া দাওয়াই করতে পারতাম না, খাইতেই পারতাম না, আমি টোটালি স্যালাইনের উপরে থাকতাম। ও আমার দেখে খালি কান্নাকাটি করতেছে, বলতেছে তুমি কি ডাক্তারের কাছে গেছিলা? আমি বললাম গেছিলাম তো। বলছে যে ডাক্তারের কাছে গেছিলা, ডাক্তার রিপোর্ট দিচ্ছে? আমি বললাম না, ডাক্তার তো এখনো রিপোর্ট দেয় নাই, আমি টেস্ট করে আসছি, রিপোর্ট দেওয়ার কথা ছিল কিন্তু তোমার এখানে আসবো এই জন্য আমি রিপোর্ট নিয়ে আসি নাই, কালকে নিব। বলে তুমি কিন্তু ডাক্তার দেখাও, মেডিসিন টেডিসিন দিলে এগুলো খায়ও ঠিক মতো, কোনো করো না, আর আমার এবার বেশি দিন লাগবে না, আমি বের হয়ে আসবো। তো তারপর কোর্টে চালান করে দিল আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে। তো এর মাঝখানে আমি রিপোর্ট পাইলাম যে আমি কনসেপ্ট করছি, আমার অলরেডি 3 মাস পার হয়ে গেছে। তো আমি আবার জেল গেটে জানাইলাম একজনকে, ওখানে একজন পরিচিত মানে জেলার ছিল, ওনাকে আমি ফোন দিয়ে জানাইলাম যে আপনার ভাইয়ের কাছে এরকম খবর দিয়ে দিয়েন যে ভাবি যে টেস্ট করছে ওইটা পজিটিভ হয়েছে। উনি কি শুনছে, উনি যাই বলছে ভাই ভাবি এরকম ফোন দিছে, ভাবি বলছে ভাবি যে টেস্টটা করছে ওটা নেগেটিভ হয়েছে। ও শুনেও আবার কান্নাকাটি শুরু করে দিচ্ছে। পজিটিভ আর নেগেটিভ শুনেছেন? নেগেটিভ বলার পর ও খুব কান্নাকাটি করছে। এই 2 দিন পরে আমি দেখা করতে গেছি, দেখা করতে যাওয়ার পরে আমার বলতেছে যে তুমি কি বেশি কান্নাকাটি করছো? আমি তো হাসতেছি, এখন বলতেছে তুমি কি বেশি কান্নাকাটি করছো? আমি বলছি না, কান্নাকাটি করবো কেন? আমি বলছি তুমি নিউজ পাইছো? বলতেছে আমি তো নিউজ পাইছি, নিউজ পাই তো আমার অবস্থা খারাপ, আমার মন মেজাজ এত খারাপ জানো। আমি তো অবাক হয়ে গেছি, মানে আমি তাকায় আছি, আমি কি ব্যাপার, ও খুশি হইলো না, ওর মন মেজাজ খারাপ হয়ে গেল, মানে এটা আমি মনে মনে ভাবতেছি। তো তারপর আমি বলতেছি তোমার মন খারাপ হয়েছে কেন, তুমি খুশি হইলা না? এতদিন ধরে এত ট্রিটমেন্ট করলাম, এত তুমি খুশি হইলা না? বলে খুশি হইলাম না মানে? আমি বললাম কেন, তোমার বলে না আমার পজিটিভ হয়েছে? পজিটিভ হয়েছে? ও তারপরে বলছে তোমার নেগেটিভ। তাই বলছি না আমার পজিটিভ হয়েছে। ও তো খুশিতে শেষ, বলছে আল্লাহ তাহলে তো আজকে যায় মনে আমার 8-10 কেজি মিষ্টি বিলাইতে হবে জেলখানার ভিতরে। তো তারপরে ঈদের আগে আমি ওকে বের করলাম, বের করার পরে বের হলো, এরপরে আমাদের আবার সময় ভালো হয়ে যাচ্ছে। এত টেক কেয়ার করতো। আমি প্রেগনেন্ট হয়েছি বলে না, বিয়ের পর থেকে আমাকে গোসল করাই দাও, আমি গোসল করে কাপড় রেখে আসতাম, আমার কাপড়গুলো ধুয়ে আবার বাথরুমে রেখে আসতো। নাইরা দিলে ওর মা দেখবে না, ওর বাবা দেখবে, বলবে যে দেখছো বউয়ের সেবা করে, এই জন্য কাপড় চোপড় কাইচা ও বাথরুমে রেখে আসতো। বলতো মনীষা তুমি একটু নাইরা দাও, আব্বু আম্মু দেখলে মাইন্ড করবে। ওরা আম্মু মাঝে মাঝে বলতো যে তুই যে বিছনা টিছনা ঠিক করস, তোর বউ কিছু করে না, এগুলোতে বউ কিন্তু নষ্ট হয়ে যায়। কোনো কথা বলতো না, চুপ করে নিজের মতো নিজে করতে থাকতো, কোনো কথা বলতো না। তারপরে খাওয়াই দেওয়া আমাকে রাতের বেলা ম্যাক্সিমাম সময় হয়তো কি আমার ঘুম ধরছে, আমি ঘুমাই যেতাম, ও আইসা ওই খাবার নিয়ে টাইনা তুইলা খাওয়াই দিত। এই টেক কেয়ার গুলা না ওর বিয়ের পর থেকেই চলতেছিল। আর প্রেগনেন্ট হওয়ার পরে তো আর কি বলবো, প্রেগনেন্ট হওয়ার পরে ফজরে আজানের সময় উঠতো, ওইটা 2টা ডিম সিদ্ধ করতো, কইরা আইনা গরম পানির ভিতরে দিয়া রেখা দিত যাতে গরম গরম থাকে। হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল উঠতাম, আমি হাঁটতে বের হইতাম যাতে আমি হাঁটার আগে খায়া যাইতে পারি। তো এইভাবেই হইলো। এটা হচ্ছে জানুয়ারির দিকে দেশের অবস্থা খুবই খারাপ হয়ে গেল। হঠাৎ করেই জানুয়ারির এটা 16 তারিখে ও হঠাৎ করে আমরা খাওয়া দাওয়া করতেছি, রাত্রে একটা ফোন আসলো, রাত 12টা 12:30টার দিকে খাওয়া দাওয়া করে উঠলাম, একটা ফোন আসলো, ওর মন মেজাজ খুব খারাপ হয়ে গেল। এর আগে আরেকটা কথা বলি নাই, 14 তারিখে ওর ছোট ভাইটা অ্যারেস্ট হয় হঠাৎ করে। ও কি পলিটিক্সের সঙ্গে জড়িত ছিল? ওর ভাই ইস্তেমা থেকে আসে, তো আমাকে বলতেছে মনীষা হীরা তো অ্যারেস্ট হয়ে গেছে। আমি বলি কি বলো, হীরা অ্যারেস্ট হয়েছে কিভাবে? ও তো ইস্তেমায় না ছিল। বলতেছে ও ইস্তেমা থেকে আইসা ফ্রেশ ট্রেশ হয়ে একটু এলাকায় গেছে, অ্যারেস্ট করছে ওরা। আর ওকে অ্যারেস্ট করতেই ওর কারণে, এর আগেও আরেকবার অ্যারেস্ট করছিল ওর কারণে। ওর কারণে কেন? ওর ছোট ভাই, ওই যে ওর ছোট ভাইকে অ্যারেস্ট করতো, কান টানলে মাথা আসবে, ওকে অ্যারেস্ট করে ওই পলিটিক্স মামলাগুলাই দিত। ওকে। তো হীরার এরকম হইলো, হওয়ার পরে হীরা অ্যারেস্ট হলো। তো আমি বললাম যে তাহলে হীরা অ্যারেস্ট হলো, আচ্ছা ঠিক আছে যা, এখন তো আমি অসুস্থ, সবসময় আমি দৌড়াদৌড়ি করতাম যা করা, ওকে আমি কোর্টে টোটে যাইতে, জেলখানা যাইতে একটু কমই দিতাম, কখন আবার ওকে অ্যারেস্ট করে ফেলে ফেজ হলে, তাহলে তুমি টাকা পয়সা আমার কাছে দিয়ে দিও, যা করার আমি করবো। বলে কি না না, তোমার এই অবস্থায় তোমার আর দৌড়াদৌড়ি করতে হবে না। মানে তার ভিতর আমার ফিজিক্যালি অবস্থাও একটু অন্যরকম হয়ে গেছে, 7 মাস অলরেডি আমার হয়ে গেছে। তাই আমি বলছি আরে আমার সমস্যা হবে না, আমি যা করার করবো। বললো যে না আমি করবো। ও কোর্টে গেল, উকিলের সাথে কথা বললো হীরার ব্যাপারে। তো 17 তারিখে যেটা বলতেছিলাম, একটা ফোন আসলো, ওর মনটা খারাপ হয়ে গেল। আমি জিজ্ঞেস করতেছি কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে বলতেছে না। তারপরে প্রায় 12:30 1টার দিকে
আমার কাছে বলতেছে, মনীষা এরকম আমাকে তো একজন জানাইলো এরকম ক্রস ফায়ারের লিস্ট হয়েছে, আমার নাম ক্রস ফায়ারে, আমি লিস্টেড আর কি। আমি তো শুনে মাথায় হাত, আমি বলছি তুমি এটা কি কথা বলো, এমন একটা সময় বললো আমি এই সময় তোমার ঘর থেকেও বের করে দিতে পারতেছি না, রাত 12:30 একটা বাজে গেছে। কত তারিখে এটা? এটা 17 তারিখের কথা, 16 তারিখ মানে 17 তারিখ রাত 1-1:30টার দিকে। তো তারপরে সারা রাত ও জায়গায় আসতে, আমার বলছে তুমি ঘুমাও, তুমি আমারও ঘুম আসতেছে না। তারপর আমি জায়গা থাকতে থাকতে, আমি তো অসুস্থ মানুষ, কোন সময় যেন আমি আসলে ঘুমাই গেছি। হঠাৎ করে চোখ খুলে দেখি ও আমার চেহারা দিকে এরকম করে তাকাই আসছে, মানে ও বসে বসে আমাকে দেখতেছে। আমি বলছি কি ব্যাপার, কি হয়েছে, তুমি এখনো শোও নাই? বলে না তোমারে দেখতেছি। আমি কি দেখতেছো? কই যে তুমি ঘুমাইতেছো, তোমারে দেখতেছি। আমি এটা একটা কথা হলো, এইটাও প্রায় করতো বিয়ের পরে, প্রায় আমি ঘুমের থেকে উঠে চোখ খুলে দেখতাম কি ও আমার মাথার কাছে বসে আমার দিকে তাকাই আছে, প্রায় হইতো এটা। তো আমি বলছি তুমি শোও না, শোও, তুমি শুইতাছো না, আমিও ঘুমাইতে পারতেছি না। তো তারপরে ও শুইলো, এরপরে ঘুমাই গেছি। ঘুমাই যাওয়ার পরে সকালবেলা আমি ওর জন্য নাস্তা রেডি করলাম। তো তখন আমরা আম্মুদের বাসায় ছিলাম। তো এরপরে ও বলতেছে, মনীষা আমি তো এখন চলে যাবো। আমি বলছি তুমি চলে যাওয়া মানে কোথায় যাবা? বলতেছে আমার তো আর বাসায় থাকা সম্ভব না, বুঝতেছোই আমার এখন লুকায় থাকলাম। আচ্ছা ঠিক আছে। তো রেডি হলো, আমি নাস্তা দিলাম, নাস্তা খাই রেডি হলো, রেডি হয়ে এখন চলে যাচ্ছে। তো আমরা বলতেছে মনীষা দেখে শুনে থাকো, আমার আম্মু আবার ওই দিন খুব অসুস্থ, তো আম্মুর মাথা ব্যথা উঠছে, তো বলছে তোমার আম্মুকে একটু ডাক দাও। আমি আম্মুকে ডাক দিলাম, আম্মুরে বলতেছে আম্মু আমি আসি, ওকে একটু দেখে রাখেন। বললো আচ্ছা ঠিক আছে। তারপরে ও চলে যাইতেছে, ও সিঁড়ি দিয়ে নামতেছে আর খালি আমার দিকে তাকাইতেছে, মানে আমার জন্য কেমন যেন লাগতেছে। তারপর চলে গেল। এরপরে ও চলে যাওয়ার কিছুক্ষণ পর থেকে আমার বেবি মুভ করা বন্ধ করে দিচ্ছে, বেবি মুভ করতেছে না। আমি আবার ওকে ফোন দিয়ে বললাম, জনি বেবি তো মুভ করতেছে না, এখন কি করব? বলছে তাহলে কিছুক্ষণ দেখো, একটু গরম দুধ চা খাও, দেখো কি করে। বলতে দেখছো আমার বেবি বাবাকে মিস করতেছে, এই জন্য মুভ করতেছে না। আমি বললাম মনে হয় এরকমই হবে। তারপরে সন্ধ্যার দিকে দেখি না বেবি একটু একটু মুভ করতেছে। আমি বললাম জনি মুভ করতেছে একটু একটু, মনে হয় ঠিক হয়ে যাবে। বলে তুমি খাওয়া দাওয়া করো, প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করো, ঠিক মতো খাও, তুমি টেনশন করতেছো। আমি চলে আসছি। আমি কিন্তু আসলে টেনশনই করতেছি, স্বাভাবিক টেনশন করাটা, এরকম যদি একটা কথা শুনি। তারপরে ওই দিন 18 তারিখ গেল, ওর ফ্রেন্ডের বাসায় থাকলো একদিন। 19 তারিখে ওর কাজিনের ওখানে ছিল ধানমন্ডি। 19 তারিখের কথা, 19 তারিখ রাত সকাল 11টার কথা। আমি ঘুমের থেকে উঠে, ও আবার বাইরে থাকলে ও কখনো আমাকে সকালে ফোন দিত না, আমি ঘুম থেকে উঠে ওকে ফোন দিতাম। বা আমি আম্মুর বাসায় থাকলেও ও আমাকে সকালে ঘুম থেকে উঠে ফোন দিত না, আমি উঠে ফোন দিতাম। তা আমি উঠে ফোন দিছি, ফোন দেওয়ার পর আমি বলতেছি যে কোথায় তুমি? বলতেছে মনীষা আমি আজ 2 দিন, ওই দিন ওর ভিতর খুব ঠান্ডা পড়ছিল, সত্য প্রভাব পড়ছে। মনীষা আমি 2 দিন গোসল করি না, আজকে গোসল করছি, ভালো হয়েছে গোসল করছি। তুমি কোথায় যাচ্ছ? আমি জেল গেট যাচ্ছি। কেন তুমি জেল গেট যাচ্ছ? আমি একটু ডিপুটির সাথে কথা বলবো, আর একটু কাজ আছে জেল গেটে, ছোট ভাইটা এরা সত্যি। আমি তুমি যাও না জনি, ওখানে পুলিশরা সব সময় থাকে, তোমাকে দেখলে কি অবস্থা হবে তুমি বুঝতে পারতেছো, আর যদি ধরে ফেলে। বলে আচ্ছা আমি যাবো না, আমি দূর থেকে কথা বলবো। এরপরে বলার পরে বলতেছে তুমি একটা কাজ করো, তুমি আমার প্যান্ট আর জ্যাকেটটা নিয়ে রেডি করে রাখো, আমি তোমাকে ফোন দিলেই তুমি বের হয়ে আসো, আমরা বাইরে লাঞ্চ করবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি উইঠা নাস্তা করে গোসল করে জোহরের নামাজটা শেষ করে তারপরে আমি রেডি হয়ে ওকে ফোন দিই। দেখি লাইন কাটে দিল। আমি ভাবলাম যে লাইন কাটে তোমাকে ফোন দেয়, ফোন দিবে, ফোন দিচ্ছে না। একটু পরে আবার ফোন দিলাম, তারপরে লাইন কেটে দিল। এরপরে আর ফোন দিচ্ছে না। একটু পরে ফোন দিন, দেখি ফোনই বন্ধ। তারপরে তো আমার টেনশন শুরু। এরপর 10-15 মিনিট ওয়েট করার পরে এরপর আমি বের হয়ে গেলাম। আমি পার্টি অফিস গেলাম, ওখানে পাইলাম না। জেল গেট গেলাম, কোর্টে গেলাম, উকিলের কাছে গেলাম, কোথাও নাই ও। 5টা পরে আমি সবাইকে জানাইলাম। সবাইকে জানানোর পর সবাই বলতেছে যে ওর লিডার যারা আছে ওরা বলতেছে যে আপু তুমি টেনশন করো না, পায়ে যাবা, কোনো সমস্যা না, আমরা দেখতেছি। কিন্তু তারা অলরেডি যাই না গেছে যে 3টার সময় জনিকে ধরে ফেলছে, কিন্তু তারা আমাকে বলতেছে না, কজ আমি অসুস্থ। ওকে এরপরে আর তো পাই না। তারপরে আমি এলাকায় গেলাম, ওদের এলাকায় গিয়ে আমি সব ওর ছোট ভাইটা যা সবাইকে জানাইলাম। 24 নং ওয়ার্ডের একটা ছেলে বললো যে ভাবি লাস্ট আমার সাথে 3টার সময় কথা হয়েছে, ভাই বললো যে 2টা নতুন সিম নিতে, যে ও ভাই যেখানে যাইতে বলবে ওখানে যাইতে হবে, আর বলছে কোনো টেনশন না করতে। আমি বললাম তাহলে আপনার ভাই 3টার দিকে আপনাকে ফোন দিল, তাহলে আমাকে কেন ফোন দিল না? আমি 1:30টার দিকে ফোন দিলাম, আমার লাইন কাটে দিল। মানে ব্যাপারটা আমার কাছে খটকা লাগতেছে কেমন যেন, যেটা একটা সাজানো নাটক। আমি পাই না, ওকে পাই না। রাত 8:30টার সময় আমাকে আরেকজন জানাইলো যে ভাবি এরকম একজন দেখছে ওকে, ভাইকে এরকম নিয়ে গেছে। আপনি বলেছেন আপনার মতো কয়েকজন? হ্যাঁ, এরকম
যেমন ভাইকে এরকম ধরে নিয়ে গেছে, আর ভাইয়ের সাথে আরেকটা ছেলে ছিল, ওকেও নিয়ে গেছে। মানে এগুলো সবই শোনা কথা আপনার, তাই তো? সবার থেকে শুনছেন, আপনি অথেন্টিক কোন ইনফরমেশন না আপনার কাছে। তো 8:30টার সময় যে নিউজটা পাইছি এটা সত্যিই নিউজ পাইছি, এটা একদম রিয়েল নিউজ, যে চোখে দেখছে দেখেই জানাইছে। আমি অন্য সময় ও অ্যারেস্ট হলে আমি কান্নাকাটি করতাম না, কিন্তু আমি তখন যে কেন কান্নাকাটি করতেছিলাম আমি নিজেও জানি না। মানে আমি খুব কাঁদতেছিলাম, খুবই। আর আমার খালি ওর একটা খুব প্রিয় গান ছিল, ওই যে রুনা লালা, যখন থামবে কোলাহল। মানে আমার বারবার খালি ওই গানটাই মনে পড়তেছিল আর কি। মানে যে ও আমাকে বলতোই সবসময় যে আমি যখন থাকবো না তখন তুমি এই গানটা শুনবা। মানে হাসতো আর বলতো আর কি। আমি বলতাম, দূর, তোমার কি হবে, তোমার কিছু হবে না। আমি খালি কাঁদতেছিলাম আর কাঁদতেছিলাম। অন্য সময় অ্যারেস্ট হলে আমি কিন্তু থানায় যাই, এটা করি ওইটা করি। ওই দিন আমি কিছুই করতেছিলাম না, আমি চুপ করে বসেই আছি, মানে খালি কাঁদতেছি। রাত হয়ে গেল, ওর কোনো খোঁজ পাইলাম না। যত জায়গায় নক করার দরকার আমি সব জায়গায় নক করছি, কিন্তু ওর কোনো খোঁজই নাই। তারপরে প্রায় রাত 2টার দিকে আমার পেটে আমার বেবি এত এত নড়তেছিল, মানে আমার মনে হচ্ছিল এটাই লেবার পেন। এখন আম্মুর কাছে শুয়ে আছে, আম্মুকে বলতেছে, আম্মু দেখছো বেবিটা কিরকম করতেছে, আম্মু আমার সহ্য হইতেছে না, চলো আম্মু ডাক্তারের কাছে যাই। আম্মু বলতেছে, আরে বাকল, এরকম বাবু নড়েই, এটা লেবার পেইন না, মনে হয় জনিরে ধরছে, মনে হয় অনেক মারতেছে টাটতেছে, এই জন্য হচ্ছে, বাচ্চারা তো বুঝতে পারে, এই কারণে মনে হয় এমন করতেছে। তো মানে আমি সহ্য করতে পারতেছি না, বাচ্চা এত নড়তেছে। আমি হঠাৎ করে লাইট নিবানো, তো হঠাৎ করে আমার কাছে মনে হলো যে মানে আমার মাথার কাছে ও বসে আছে। আমি চুপ করে এরকম মাথাটা ঘুরে আমার পিছনের দিকে রকিং চেয়ারটায় ও সবসময় বসে থাকতো, আমি চেয়ারটার দিকে তাকাই আছি, মানে মনে হচ্ছে ও ওখানে বসে আসছে। আমার কাছে এমন লাগতেছে। আম্মু বলতেছে, কি হয়েছে? আমি বলছি, আম্মু আমার কেমন জানি মনে হইতেছে, আম্মু জনি মনে হয় এখানে বসে আছে আমার কাছে। আমি বলছি, আরে ও সারাক্ষণ এখানে বসে থাকতো, তোর এর জন্য এরকম লাগছে, ঘুমাও তো ঘুমাও, শরীর খারাপ হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে। ওর সাথে যে ছেলেটা ছিল, ওই ছেলেটার ভাইয়ের সাথে আমার বারবার কথা হচ্ছিল। আমি ওই ছেলেটা ভাইয়াকে ফোন দিচ্ছি যে, ভাইয়া আপনি কি জনির কোনো খোঁজ পেলেন, আপনার ভাইয়ের কোনো খোঁজ পাইছেন? উনি বলতেছেন যে না, এখনো খোঁজ পাইনি। আমি সারা রাত উনাকে ফোন দিচ্ছি, উনি বলতেছে খোঁজ পাইনি। তারপরে কিন্তু উনি ভোরবেলায় খোঁজ পাইয়া গেছিল, আমাকে বলে নাই। আমি সকাল 7:30টার দিকে ওনাকে ফোন দিলাম লাস্টবার, যে ভাইয়া আপনি কোনো খোঁজ পাইছেন? তারপর বললো যে হ্যাঁ আমি ভাই আপু। উনি আমাকে আপু আপু বলতেছিল। উনি আমার বয়সে বড় ছিল, সেজন্য ভাবি বলতেছিল না, আপু বলতেছিল। উনি আসলে কে? উনিও রাজনীতি করতো। আচ্ছা। তো বলতেছে যে আপু